যাচ্ছে না। চলো চলো আবার শুরু করে দেই সবাই। আমাদের আজকে দ্বিতীয় ক্লাস না, আজকে বেশ টায়ারিং একটা ডে। আমাদের এমসিকিউ পার্ট টু চলো আমরা শুরু করি। ওকে, আমি মোটামুটি আমার যেখানে শেয়ার করা উচিত আমি করে দিলাম, বাকি তোমাদের দায়িত্ব। তাহলে চলো শুরু করি। হ্যাঁ, আমাদের কোনটা পড়বো এখন? এখন আমরা হচ্ছে আমাদের পার্ট টু, আর আমাদের হচ্ছে চতুর্থ যে ক্যানভাস সেটা দেখছি। আমাদের অলরেডি কিন্তু আমাদের 3টা ক্যানভাস পড়া শেষ। আমরা পার্ট ওয়ানে 3টা পড়েছি, এখন আরও 3টা পড়ব। যদি এখনের 3টা তুলনামূলকভাবে কম, মানে সহজ, এই 3টা হচ্ছে সহজ। আমরা আসলে আমাদের 60%-এর উপর পড়াশোনা আসলে করে ফেলছি। আমরা আমাদের বাকি যে 40% আছে সেটা হচ্ছে এখন শেষ করব ইনশাল্লাহ। তো সবাই দ্রুত একটু ক্লাসে একটু জয়েন করে ফেলি। সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো, ঠিক আছে? সবাই দ্রুত ক্লাসে জয়েন করো। আমরা এখনই শুরু করে দিচ্ছি। আমি জাস্ট একটু দেখি আমার সাউন্ড ক্লিয়ারলি আসছে কিনা। 60%-এর উপর পড়াশোনা আসলে করে ফেলছি। আচ্ছা, ঠিক আছে, আমাদের বাকি যে সবই ঠিক আছে, সবই যেহেতু ঠিক আছে, সো তাহলে আমরা চলো শুরু করে দিই, আর দেরি না করি। কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে। আমার আবার ভোর সকাল থেকে, আবার সকাল 7টা থেকে হচ্ছে আবার আমার অফলাইন ব্যাচ শুরু হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব মোটামুটি 12টা 15, 12টা 20 এই সময়ের মধ্যে যাতে আমরা আমাদের র্যাপ আপ করে ফেলতে পারি, ঠিক আছে, পুরো বিষয়টা। ওকে, ওফ, চলো শুরু করি। হ্যাঁ, টায়ারিং ডে। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ফারিয়া চলে আসছো। চলো শুরু করি। হ্যাঁ, চলো ভাইয়া শুরু করি। দেখো, ব্যাকগ্রাউন্ডটা আগের মতো করে নেই, সবগুলো ব্যাকগ্রাউন্ডে সবুজ দিয়ে দিই, যেহেতু আজকে সবুজের মিছিল চলছে, তাই না? সেহেতু আমরা আজকে সবুজ দিয়েই পড়বো। ওকে, দেখো, টর্কের অপর নাম কি ভাইয়া? টর্কের অপর নাম ঘূর্ণন বল। আমরা অলরেডি পড়ে ফেলেছি এগুলো না? টর্কের অপর নাম হচ্ছে ঘূর্ণন বল, কারণ ঘূর্ণন বলকে আমরা টর্ক বলি। রৈখিক বল হচ্ছে বল এফ, আর কৌণিক বল মানে কি? ঘূর্ণন বল। ঘূর্ণন বলকে আমরা বলছি টর্ক। নিচের কোনটি ধ্রুবক হলে কোনো কণার উপর প্রযুক্ত টর্ক শূন্য হবে? প্রযুক্ত টর্ক শূন্য হবে। আচ্ছা, খেয়াল করো তো, টর্ক টাউ ইকুয়াল টু আমরা আসলে কি বলি বলো তো? আমরা টর্ক টাউ ইকুয়াল টু আমরা কি জানি? আই আলফা। টাউ ইকুয়াল টু আমরা জানি আই আলফা। তাহলে টর্ক টাউ ইকুয়াল টু যদি আমাদের আই আলফা হয়, তাহলে আসলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা বলো তো? আমরা যদি বলি যে আমাদের টাউ ইকুয়াল টু হচ্ছে আমাদের আই আলফা, আবার আলফা ইকুয়াল টু কত? আলফা মানে হচ্ছে বেগ বাই সময়, বেগ পরিবর্তন হারকে হচ্ছে আমাদের কি বলে? আলফা বলে। তাহলে কৌণিক ত্বরণ বলে। তাহলে সেই হিসাবে আমরা বলবো আমাদের যে কৌণিক ভরবেগ, আমাদের কোনটি ধ্রুবক হলে কোনো কণার উপর প্রযুক্ত টর্ক শূন্য হবে? এটা হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ মানে কি? আমাদের এল। আমাদের কৌণিক ভরবেগ যদি ধ্রুবক হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো আমাদের টর্ক শূন্য হবে। এখানে আসলে একটু কনসেপচুয়াল একটু মিস্টেক আছে। এটা আসলে ভরবেগ হওয়া উচিত না, এটা আসলে কৌণিক বেগ হওয়া উচিত। তো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি জিনিসটা। হ্যাঁ, এটা আসলে আমার ধারণা, আমি যে বই থেকে লিখেছি সেই বইতে তারা ভুলটা করেছে। এটা আসলে আমাদের কৌণিক বেগ হওয়া উচিত, কৌণিক ভরবেগ না। কনসেপ্ট আসলে কি হওয়া উচিত? কৌণিক বেগ। কেন বলো তো? আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে, খেয়াল করো। আমরা যদি দেখি যে আমাদের টর্ক টাউ ইকুয়াল টু কি?
ভাই আমরা জানি টাউ ইকুয়াল টু আই আলফা, তাই না? টাউ ইকুয়াল টু আই আলফা, এটা তো আমরা সবাই জানি, তাই না? তাহলে টাউ ইকুয়াল টু যদি আই আলফা হয় তাহলে আমরা আবার এটা লিখতে পারি না, আর আই আর আলফা ইকুয়াল টু কি ওমেগা বাই টি, কারণ একক সময়ে কৌণিক বেগ পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। তাহলে খেয়াল করে এই যে ওমেগা এটা হচ্ছে কৌণিক বেগ, তাহলে কৌণিক বেগ পরিবর্তন যদি না হয়, ধ্রুবক মানে কি কৌণিক বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, কৌণিক বেগের পরিবর্তন না হলে এই যে ওমেগা বাই টি এটা সমান কি হবে, 0 হবে। তাহলে আমরা এভাবে বলবো যে আমাদের ওমেগা যদি কনস্ট্যান্ট হয়, ওমেগা ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে আমরা আসলে দেখতে পাচ্ছি যে আমাদের ওমেগা বাই টি এটা ইকুয়াল টু আসলে কি আসবে, 0 আসবে। আমরা যদি বলি ডি ওমেগা বাই ডিটি আর কি, অ্যাকচুয়ালি মানে সময় সাপেক্ষে কৌণিক বেগ যে পরিবর্তন, সময় সাপেক্ষে বেগের কৌণিক বেগের পরিবর্তনের হারটা তখন 0 আসবে। আর এটা মানে কি বলতো, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের আলফা 0 আসবে, তার মানে কৌণিক ত্বরণ 0 আসবে। আর কৌণিক ত্বরণ যদি 0 হয় তাহলে সার্বসাকুল্যে আমরা কি বলবো, আমাদের টর্ক 0 আসবে, টর্ক 0 আসবে। তো আশা করি কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ কৌণিক বেগ যদি আমাদের যদি ধ্রুবক হয়, মানে ওমেগা যদি ধ্রুবক হয় তাহলে আমাদের কৌণিক বেগের পরিবর্তনের হারটা 0 হবে, কারণ কৌণিক বেগ ধ্রুবক মানে কি কৌণিক বেগ পরিবর্তন হবে না। কৌণিক বেগের পরিবর্তনের হার যদি 0 হয় তাহলে আমাদের কৌণিক ত্বরণ 0 আসবে, কৌণিক ত্বরণ 0 আসলে আমাদের আই আলফা 0 আসবে, অর্থাৎ আমার টর্ক 0 আসবে। তো এগুলো একটু বোঝার ব্যাপার আছে, এগুলো বাসায় ভালো করে অ্যানালাইসিস করবা। হ্যাঁ, মানে কোনো কিছুই আমি পড়াই দিলাম এটাই এনাফ, এটা আসলে ভাইবো না ভাইয়া। আমি বুঝছি, আমি পড়াচ্ছি, আমি পরীক্ষায় গেলে পারবো, তুমি বুঝতে হবে, তুমি পড়তে হবে, তুমি পরীক্ষায় গেলে পারতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বড় বিষয়। চিত্রে বলের ভ্রামক তাও হলে কোনটি সঠিক? আচ্ছা, বলের ভ্রামক তাও খেয়াল করো তো, এখানে আর ব্যাসার্ধ ভেক্টর, এফ বল, আমরা জানি টাও সমান আর ক্রস এফ, তাই না? আমরা জানি টাও ইকুয়াল টু আর ক্রস এফ, টাও ভেক্টর ইকুয়াল টু আর ক্রস এফ। তাহলে আমরা বলতে পারি, সুতরাং আমাদের টাও যদি বলি মানে মডুলাস যদি করি তাহলে এটা কত আসবে, আর এফ সাইন থিটা ইটা ক্যাপ, কারণ ক্রস ভেক্টর করলে একটা একক ভেক্টর দিতে হয়, ইটা ক্যাপ। এখন চলো দেখি আমরা একটু আর এফ সাইন থিটা লিখলাম না। আচ্ছা, এখন এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা নিয়ে যদি কাজ করে, এই যে ডটেড মার্কে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ না ভাইয়া, এখানে ডটেড ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের এটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে এই যে এফ এটা হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে লম্ব, আর হচ্ছে অতিভুজ। তাহলে ত্রিভুজটা আসলে আমাদের এরকম চলে আসতেছে না, খেয়াল করো তো, ত্রিভুজটা আমাদের হচ্ছে অনেকটা এইরকম, এই শেপের একটা ত্রিভুজ। এটা হচ্ছে আমাদের থিটা, এটা থিটা, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে আর, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন যদি আমরা যদি সাইন থিটার ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে চাই, সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে ডি, অতিভুজ হচ্ছে আর। তাহলে ডি ইকুয়াল টু কত, ডি ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা, আর সাইন থিটা। তাহলে ডি ইকুয়াল টু যদি আর সাইন থিটা হয়, ডি ইকুয়াল টু যদি আর সাইন থিটা হয় তাহলে দেখো তো এখানে আর সাইন থিটা আছে না, তাহলে আর সাইন থিটা, আর সাইন থিটা, এবং আমরা যদি লিখি আর সাইন থিটা ইন্টু এফ, তাহলে জিনিসটা আসলে কত আসতেছে বলো তো, এই যে আর সাইন থিটা মানে কি ডি না, আর সাইন থিটা ইন্টু ডি, তার মানে জিনিসটা কত আসতেছে বলো তো, ডিএফ, জিনিসটা আসতেছে আমাদের ডি এবং এফ, অর্থাৎ আমাদের টাওয়ের ভ্যালু কত আসছে, ডি ক্রস এফ, ঠিক আছে? কারণ কি আর সাইন থিটা মানে কি ডি, আর এটা কি এফ, তাহলে ডি ইন্টু এফ। এটা কিন্তু ক্রস ভেক্টর না, কারণ আমি কিন্তু উপরে কিন্তু তীর চিহ্ন দেই নাই। তাহলে ফাইনালি আমরা আসলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি টর্ক ইকুয়াল টু ডি ক্রস এফ, কিসের জন্য, এই চিত্র অনুযায়ী, এই চিত্র অনুযায়ী, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের চিত্রে বলের ভ্রামক টাও হলে কোনটি সঠিক, বলের ভ্রামক টাও হলে সঠিক হচ্ছে টাও ইকুয়াল টু ডি ক্রস এফ। ওকে, তারপর আমরা যদি দেখি আমাদের পরেরটা যদি যাই, পরে দেখো তো আমাদের কি বলেছে, পরেরটাতে আমাদেরকে বলেছে টর্কের একক কি, হ্যাঁ নিউটন মিটার, সবাই পারি টর্কের একক নিউটন মিটার, নিউটন পার মিটার না, সরি নিউটন পার মিটার না, নিউটন মিটার, টর্কের একক হচ্ছে নিউটন মিটার। তাহলে খেয়াল করো তো টর্কের একক যদি নিউটন মিটার আসে, ভাই এখানে নিউটন মিটার কোথাও নাই, তাই না? নিউটন মানে কি বল, বল মানে কি ভর গুণ ত্বরণ, তাহলে ভর কত কেজি, ত্বরণ কত মিটার সেকেন্ড ইনভার্স 2 ইন্টু আরেকটা মিটার, ঠিক আছে? তার মানে কি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, এখন একটা কথা একটু বোঝেন, আমাদের
আমরা যদি বলি এই নিউটন মিটার মানে কি আবার জুল না? 1 নিউটন মিটার সমান কি 1 জুল। কারণ খেয়াল করে দেখো 1 নিউটন মিটার সমান হচ্ছে 1 জুল, তাহলে এত কথা লেখার আসলে দরকারই নেই। 1 নিউটন মিটার সমান হচ্ছে 1 জুল, এটা আমরা জানি। কারণ কি কাজ সমান কি বল গুণ সরণ, কাজের একক জুল, বলের একক নিউটন, সরণের একক মিটার। তাহলে আমরা জানি 1 নিউটন মিটার ইকুয়াল টু 1 জুল। তাহলে টর্কের একক হচ্ছে জুল। ঠিক আছে, টর্কের আরেকটা একক হচ্ছে জুল। তাহলে খেয়াল করো এই যে একক সংক্রান্ত কনসেপ্টগুলো দিয়ে কিন্তু আমাদেরকে ভালো জটিলতায় ফেলার চেষ্টা করা হতে পারে এমসিকিউতে। তো এগুলো একটু বাসায় ভালো করে একটু চর্চা করবে। ক্ষমতা এবং টর্কের মধ্যে সম্পর্ক কি? হ্যাঁ, ক্ষমতা এবং টর্কের মধ্যে সম্পর্ক কি চলো দেখি। ক্ষমতা এবং টর্কের মধ্যে সম্পর্কটা কি চলো দেখি। ক্ষমতা ক্ষমতা P ইকুয়াল টু W/T, আবার W কি Fs ডিভাইডেড বাই T, আবার Fs/T ইকুয়াল টু কত V, আবার V ইকুয়াল টু কি ওমেগা R। তাহলে V ইকুয়াল টু ওমেগা R। তাহলে এখন এই যে F আর R ইন্টু ওমেগা, F আর মানে কি ভাইয়া টাউ, F আর মানে হচ্ছে টাউ। তাহলে টাউ এবং ওমেগা। ভাই ক্ষমতা কি বলতো? ক্ষমতা হচ্ছে একটা স্কেলার রাশি। ক্ষমতা একটা স্কেলার রাশি। তো স্কেলার রাশি কিভাবে পাই? দুইটা ভেক্টর রাশি ডট গুণ করলে স্কেলার রাশি পাই। তো এখানে হচ্ছে টাউ, এটা হচ্ছে আমাদের ওমেগা। তাহলে টাউ ভেক্টর এবং ওমেগা ভেক্টরের মধ্যে যদি আমরা যদি ডট গুণ করি তাহলে আমরা পাবো ক্ষমতা। ওকে, তারপরে যাই নেক্সটে আমাদের কি বলেছে দেখো, আমাদেরকে বলেছে কোনটি কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। হ্যাঁ, রৈখিক ভরবেগের পরিবর্তনের হারকে বলে বল, কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় টর্ক। ঠিক আছে, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার টর্ক, এটা আমরা ফার্স্ট পার্টেও পড়েছি। কোন কণার ব্যাসার্ধ ভেক্টর r, রৈখিক ভরবেগ p ভেক্টর, কৌণিক ভরবেগ l ভেক্টর, প্রযুক্ত বল f ভেক্টর এবং ক্রিয়াশীল টর্ক টাউ হলে টাউ ও l যথাক্রমে কি হবে? ভাইয়া টাউ মানে হচ্ছে r ক্রস f আর l মানে কি r ক্রস p। কৌণিক ভরবেগ টাউ হচ্ছে কৌণিক বল মানে কি বলকে r দিয়ে গুণ করতে হবে, মানে r গুণ f। কৌণিক আর l কি কৌণিক ভরবেগ, তার মানে ভরবেগকে r দিয়ে গুণ করতে হবে, তার মানে r ক্রস p। তাহলে টাউ হচ্ছে r ক্রস f, l হচ্ছে r ক্রস p। ঠিক আছে, তারপরে যাচ্ছি নেক্সটে। দেখো আমাদের কি বলেছে, একটি বৈদ্যুতিক পাখার ভর 10 কেজি, কোনো অক্ষ সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ 2 মিটার। তাহলে আমাদের কি দেওয়া আছে? আমাদের ভর m দেওয়া আছে 10 কেজি, চক্রগতির ব্যাসার্ধ কে দেওয়া আছে 2 মিটার। পাখাটিতে আলফা কৌণিক ত্বরণ 3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার সৃষ্টি করতে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে? তা আমাদেরকে টাউ বের করতে বলেছে। টাউ ইকুয়াল টু আমরা জানি আই আলফা, আমরা জানি। কারণ কি বলতো, আমরা 9-10 থেকে পড়েছি F ইকুয়াল টু ma, এটা হচ্ছে রৈখিক বল। তাহলে কৌণিক বল টাউ ইকুয়াল টু কি আই আলফা। তার মানে এফটাকে আমরা টাউ দিয়ে রিপ্লেস করেছি, এম কে আই দিয়ে রিপ্লেস করেছি, এ কে আলফা দিয়ে রিপ্লেস করেছি। এটা হচ্ছে রিপ্লেসমেন্টের যে মানে শর্তটা বা সূত্রটা। তাহলে টাউ ইকুয়াল টু আই আলফা, টাউ ইকুয়াল টু যদি আই আলফা হয়, হ্যাঁ আলফা কত 3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, আই কত হ্যাঁ এম কে স্কোয়ার, কারণ ভর দেওয়া আছে, চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে আই ইকুয়াল টু এম কে স্কোয়ার এবং তার সাথে আলফা। এম কত? এম হচ্ছে 10 কেজি, কে কত? কে হচ্ছে 2 মিটার 2 স্কোয়ার, আলফা কত 3 রেডিয়ান পার সেকেন্ড। হিসাব করলে কত আসবে? 4 × 10 = 40, 120, আর একক কি নিউটন মিটার। আনসার হচ্ছে 120 নিউটন মিটার। ওকে, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি উপস্থিত তো নাই বললেই চলে। তোমরা আসলে কি করো আমি জানি না, যারা কিনা 26 বেজে আছো তোমাদের জন্য তো আসলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। হ্যাঁ, তো ক্লাসগুলো করো। তো আমি দেখতে পাচ্ছি ফারিয়া আছো, সোমাইয়া আছো, আর বাকি যারা মোহনা ইসলাম রিমু আছো। আচ্ছা ঠিক আছে, তো আর কারো আসলে নাম এখানে শো করছে না। তো ঠিক আছে, তাহলে দেখি আমরা তারপরে যাই। তারপর দেখো তো তারপর কি বলেছে, একটি চাকার ভর এবং ব্যাসার্ধ দেওয়া আছে, চাকাটিতে কৌণিক ত্বরণ আলফা দেওয়া আছে, টর্ক কত? সেম ম্যাথ, টর্ক টাউ ইকুয়াল টু আই আলফা। আই ইকুয়াল টু কত? এম, ব্যাসার্ধ দেওয়া আছে তার মানে r স্কোয়ার,
আলফা। হ্যাঁ, এম কত 2.5 কেজি, আর কত 2 মিটার, তার মানে 2 স্কোয়ার। আলফা কত, আলফা হচ্ছে 10 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। হিসাব করলে কত আসবে 100। তাওয়ের একক কি নিউটন মিটার, 100 নিউটন মিটার হচ্ছে আনসার। তারপর আমরা যদি দেখি আমাদের পরবর্তী এমসিকিউটাতে চলে যাই। আমাদের পরবর্তী এমসিকিউটাও একটা ম্যাথ, সেম টাইপের ম্যাথ। টর্ক টাউ ইকুয়াল টু আই আলফা। আই কত, আই হচ্ছে ভর দেওয়া আছে, চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে এম কে স্কোয়ার আলফা। এম কত, ভর 6 কেজি, কে কত 30 সেন্টিমিটার, তার মানে 0.3 মিটার হোল স্কোয়ার। আলফা কত 3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। হিসেব করো কত আসে, দেখো এটা আসবে 6 ইন্টু 0.3 স্কোয়ার, 0.3 স্কোয়ার ইন্টু 3, 1.62। টর্কের একক কি নিউটন মিটার। হ্যাঁ, এই ধরনের এমসিকিউ আসলে খুব ভালো লাগে, তাই না? কিন্তু এই ধরনের এমসিকিউ সবসময় আসবে না, আমাদের একটু জটিল টাইপের এমসিকিউগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এগুলো তো পারবাই, এগুলো 2-3 বার করে আর জীবনও না করলেও চলে, এগুলো পারা যায়। একটি চাকা জড়তার ভ্রামক আই দেওয়া আছে, কৌণিক ত্বরণ আলফা দেওয়া আছে, টর্ক কত, টাউ ইকুয়াল টু আই আলফা। এটা তো আরও সহজ, এম কে স্কোয়ার বা এম আর স্কোয়ার করার ঝামেলা নেই, সরাসরি জড়তার ভ্রামক দেওয়া আছে 10, আবার কৌণিক ত্বরণও 10 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আনসার কত 100 নিউটন মিটার, 100 নিউটন মিটার। তারপরটাতে যাই, তারপরটাতে কি বলেছে, তারপরটাতে বলেছে একটি চাকার ভর দেওয়া আছে, চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে, কৌণিক ত্বরণ দেওয়া আছে, টাউ ইকুয়াল টু আই আলফা। আই ইকুয়াল টু এম কে স্কোয়ার আলফা, এম 4 কেজি, কে কে হচ্ছে 0.6, তার উপর হোল স্কোয়ার, আলফা কত 4 রেডিয়ান পার সেকেন্ড। তো এটা হিসাব করলে কত আসবে 5.76 নিউটন মিটার। সহজ সহজ এমসিকিউ, তাই না? তো সহজেই বেশি আসবে, জটিলগুলা আমাদের মাঝে মাঝে একটু বুদ্ধি খাটাতে হবে এবং জটিলগুলা বারবার বাসায় প্র্যাকটিস করতে হবে। একটি চাকার 2 পাই রেডিয়ান মানে ত্বরণ দেওয়া আছে আলফা, টর্ক কত, তাও কত? ভাইয়া দেখো এম এবং কে দেওয়া আছে, তাও ইকুয়াল টু আই আলফা, আই ইকুয়াল টু এম কে স্কোয়ার আলফা। এম কত 10 কেজি, কে কত 0.5 স্কোয়ার, আলফা কত 2 পাই। তাহলে হিসাব করলে কত আসে 10 ইন্টু 0.5 স্কোয়ার ইন্টু 2 পাই, 15.7 না, এম কে স্কোয়ার চাকার 2 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটার মান এখানে দেওয়া আছে 10 ইন্টু এম কে স্কোয়ার আলফা, এম কে স্কোয়ার আলফা, এম হচ্ছে 10 কেজি, কে হচ্ছে 0.5 স্কোয়ার আলফা। এটা তো আনসার এখানে দেওয়া নেই, দাঁড়াও আমি একটু চেক করে দেখি আমি কোথাও প্রশ্ন তুলতে ভুল করলাম কিনা। লেট মি চেক। হ্যাঁ, ভুল করেছি ভাইয়া, এখানে 2 পাই না, শুধু 2 হবে, এখানে শুধু 2 হবে, এখানে শুধুই 2 হবে। হ্যাঁ, 2 পাই না, এটা হবে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা ভুল হয়েছে, এটা শুধুই 2 পাই কেন লিখলাম আমি জানি না, রাতে মনে ঘুম চলে আসছিল গতকাল রাতে, এই জন্য লিখছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি 2 পাই, 2 হবে। হ্যাঁ, তাহলে 2 হলে কত হচ্ছে 20 পয়েন্ট, তাহলে এটা হচ্ছে 20 ইন্টু 0.25, 5। আনসার হবে 5 নিউটন মিটার। এই যে আনসার 5 নিউটন মিটার। তারপরে দেখো তাওয়ের কারণে চাকা এনবার ঘুরলে কৃতকাজ কত? আচ্ছা, কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু আমরা ছোটবেলায় পড়ছি এফএস, এখানে এফ এর জায়গায় কি টাউ, এস এর জায়গায় কি, চাকা একবার ঘুরলে 2 পাই পরিমাণ ঘুরে, তাহলে এন সংখ্যক বার ঘুরলে এন 2 পাই ঘুরবে, তাহলে মোট কত আসতেছে 2 পাই টাউ এন। আনসার হচ্ছে 2 পাই টাউ এন। টাউয়ের কারণে চাকা এন বার ঘুরলে কৃতকাজ কত 2 পাই টাউ এন। ঠিক আছে, কোনোটা না বুঝতে পারলে সাথে সাথে ভাইয়াকে কমেন্টে জানাবা। তারপরে দেখি তারপরে কি বলেছে, তারপরে বলেছে টর্ক জড়তার ভ্রামক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি? টাউ ইকুয়াল টু আই আলফা। এতক্ষণ ধরে তো এটাই বললাম, তাই না?
নিচের কোন সম্পর্কটি সঠিক? নিচের কোন সম্পর্কটি সঠিক? L ইকুয়াল টু আর ক্রস পি হবে, এটা হবে আর ক্রস পি। I ইকুয়াল টু এল ওমেগা, না L ইকুয়াল টু আই ওমেগা, L ইকুয়াল টু আই ওমেগা। F ইকুয়াল টু আর ক্রস এল, না এরকম কোনো সূত্র নেই, এটা সঠিক। V ইকুয়াল টু ওমেগা আর, V ইকুয়াল টু ওমেগা ক্রস আর। তো এই সূত্র সঠিকগুলো একটু লিখে দিই তোমাদেরকে। এটা সঠিক হতো যদি হতো এরকম, টাউ ভেক্টর ইকুয়াল টু আর ক্রস এফ, এটা সঠিক। তারপর এটা সঠিক হতো যদি হতো এরকম, এল ইকুয়াল টু আই ওমেগা, এটা সঠিক। আর এটা সঠিক হতো যদি হতো এরকম, যে আমাদের এল ভেক্টর ইকুয়াল টু আর ক্রস পি ভেক্টর, তাহলে সঠিক হতো। ঠিক আছে, তাহলে সঠিক হচ্ছে এটা। তারপর দেখো, সমকৌণিক বেগে ঘূর্ণনরত কোনো বস্তু চক্রগতির ব্যাসার্ধ দ্বিগুণ হলে টর্ক কত গুণ হবে? আচ্ছা, টর্ক টাউ ইকুয়াল টু কি? আই আলফা, তাই না? টর্ক টাউ ইকুয়াল টু আই আলফা। তাহলে দেখো তো, টর্ক টাউ ইকুয়াল টু আই আলফা, তার মানে আই কত? এম কে স্কোয়ার আলফা। তাহলে সমকৌণিক বেগে ঘুরলে আলফা কত? আলফা ধ্রুবক হয়ে যাবে। সমকৌণিক বেগ মানে কি? আলফা ধ্রুবক। তাহলে আয়ের টাওয়ের সাথে কে এর সম্পর্ক কি? বর্গের সমানুপাতিক। এক্ষেত্রে হয়তো টাওয়ের সাথে কে এর সম্পর্ক বর্গের সমানুপাতিক, মানে টর্কের সাথে টর্ক হচ্ছে চক্রগতির ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। তাহলে চক্রগতির ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, দ্বিগুণের বর্গ করলে কত আসবে? 4 গুণ আসবে, অর্থাৎ টর্ক 4 গুণ হবে। ঠিক আছে, টর্ক 4 গুণ হবে। তারপর কৌণিক ত্বরণ 1 একক হলে টর্ক এবং আলফার মধ্যে সম্পর্ক কি? ভাই আমরা কি জানি? আমরা জানি টর্ক ইকুয়াল টু আই আলফা। কৌণিক ত্বরণ 1, তার মানে কি? আই ইন্টু 1। তার মানে কৌণিক ত্বরণ যদি 1 হয় তাহলে টাউ ইকুয়াল টু আই হবে, টাউ ইকুয়াল টু আই। কৌণিক ত্বরণ যদি 1 একক হয়, মানে আলফার মান যদি 1 হয়, তাহলে টাউ ইকুয়াল টু আই। তারপরে যাই, তারপরে দেখো, তারপরে কি বলেছে? তারপরে বলেছে কৌণিক ত্বরণের একক কি? হ্যাঁ, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। রৈখিক ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর যেমন এটা কিসের একক? আমি যে পাশে যে এককগুলো যদি মানে কার একক লিখে দিই, এটা হচ্ছে ভি এর একক, এটা হচ্ছে এ এর একক, এটা হচ্ছে ওমেগার একক, এটা হচ্ছে আলফার একক, লিখে দিই। এটা হচ্ছে ভি এর একক, এটা হচ্ছে এ এর একক, এটা হচ্ছে কৌণিক বেগের একক, এটা হচ্ছে কৌণিক ত্বরণের একক। ঠিক আছে, কোনো অক্ষের সাপেক্ষে কোনো দৃঢ় বস্তুকে একক সমকৌণিক বেগে ঘোরানোর জন্য যে গতিশক্তির প্রয়োজন হয়, আচ্ছা গতিশক্তি ইকে, তা জড়তার ভ্রামকের কত গুণ? ইকে সমান হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে জড়তার ভ্রামকের কত গুণ, তাই না? জড়তার ভ্রামকের কি? জড়তার ভ্রামকের কি হবে, তাই না? কোনো অক্ষের সাপেক্ষে কোনো দৃঢ় বস্তুকে একক সমকৌণিক বেগে ঘোরানোর জন্য যে গতিশক্তির প্রয়োজন হয়, একক সমকৌণিক বেগে ঘোরানোর জন্য যে গতিশক্তির প্রয়োজন হয়, তা জড়তার ভ্রামকের কত গুণ? জড়তার ভ্রামকের কত গুণ? আচ্ছা, এটা যদি একক হয়, একক সমকৌণিক বেগ মানে কি? ওমেগা ইকুয়াল টু 1। তার মানে এই ওমেগা ইকুয়াল টু 1 হলে ইকে সমান হবে হাফ আই। তাহলে জড়তার ভ্রামকের অর্ধেক, জড়তার ভ্রামকের অর্ধেক। ঠিক আছে, ইকে সমান হাফ আই। কেন? কারণ একক সমকৌণিক বেগে ঘোরাচ্ছি, তার মানে ওমেগার মান 1। তারপরে আসো, তারপর কি বলেছে আমাদের? তারপর বলেছে কোনটি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র? কৌণিক ভরবেগ মানে কি? এল, সামেশন অফ এল ইকুয়াল টু ধ্রুবক। এটা হচ্ছে রৈখিক ভরবেগ, সামেশন অফ পি। এটা হচ্ছে টর্ক, আর এটা হচ্ছে আমাদের এফ ভেক্টর মানে কি? এটা হচ্ছে আমাদের রৈখিক বেগ, যেটা রৈখিক বেগ। তাহলে কোন কণার উপর প্রযুক্ত নিট টর্ক 0 হলে কণাটির কৌণিক ভরবেগ কেমন হবে? সংরক্ষিত থাকবে। কারণ কি? কারণ নিট টর্ক 0, নিট টর্ক 0 হলে আমাদের কৌণিক ভরবেগের পরিবর্তনকেই আমরা কি বলি? কৌণিক ভরবেগের পরিবর্তনকে আমরা বলি টর্ক। কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে আমরা বলি টর্ক। টর্ক যদি 0 হয় তাহলে খেয়াল করো তো কি আসে ব্যাপারটা? টর্ক 0, তাই না?
চলো এটা একটু আমি একটু তোমাদের করে দেখাই। ওকে, এটা একটু করে দেখাই, এটা করলে একটু মজা পাবা, জানার আছে বিষয়টা। আচ্ছা দেখো তো জিনিসটা কেমন আসে। আমরা জানি টর্ক টাউ ইকুয়াল টু কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। তাহলে কৌণিক ভরবেগ মানে কি? রৈখিক ভরবেগ কি? mv মাইনাস mu। তাহলে কৌণিক ভরবেগ মানে হচ্ছে m ওমেগা এফ মাইনাস m ওমেগা আই ডিভাইডেড বাই টি। টর্ক যদি শূন্য হয়, টর্ক যদি শূন্য হয় তাহলে জিনিসটা কেমন আসতেছে? জিরো। তাহলে জিরো ইকুয়াল টু আমাদের আসতেছে, টর্ক যদি জিরো হয় আমাদের আসতেছে, বা জিরো ইকুয়াল টু এম যদি কমন নাও ওমেগা এফ মাইনাস ওমেগা আই। ঠিক আছে, তাহলে বা এম এদিকে চলে আসলে জিরো হয়ে যাবে, ওমেগা এফ মাইনাস ওমেগা আই ইকুয়াল টু জিরো। অর্থাৎ বল শূন্য হলে যেমন আদি বেগ আর শেষ বেগ সমান হয় ভি ইকুয়াল টু ইউ, ঠিক তেমনিভাবে টর্ক শূন্য হলে আমাদের শেষ বেগ, শেষ কৌণিক বেগ আর আদি কৌণিক বেগ কী হবে? পরস্পর সমান হবে। টর্ক আর কিছুই না রে ভাই, টর্ক হচ্ছে কি? টর্ক হচ্ছে রৈখিক বল এফ এর কৌণিক সাপ্লিমেন্ট। মানে এফকে আমরা যদি কৌণিকভাবে যদি উপস্থাপন করি তাহলে সেটা হয়ে যায় টর্ক টাউ। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখছি সংরক্ষিত থাকে। ঠিক আছে, কোনো কণার কৌণিক ভরবেগ আমাদের কি থাকবে? সংরক্ষিত থাকবে। কৌণিক ভরবেগ চেঞ্জ হবে না, কৌণিক ভরবেগ জিরো হয়ে যাবে। তারপরে দেখি, তারপরে দেখো 5 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে 5 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। কেন্দ্রমুখী বলের দিক কোন দিকে হবে? ভাই এটা ঘুরছে কোন দিকে বলো তো? দক্ষিণ দিকে না? দক্ষিণে ঘুরছে তাই না? দক্ষিণে যদি ঘুরে তাহলে কেন্দ্রমুখী বলটা কোন দিকে হবে? এটা ধরো দক্ষিণ দিকে ঘুরছে, যদি এটা আমাদের দক্ষিণ দিকে ঘুরে তাহলে আমাদের কেন্দ্রমুখী বল কোন দিকে হবে? হ্যাঁ, কেন্দ্রমুখী বল সবসময় কেন্দ্রের দিকে কাজ করে তাই না? তাহলে কেন্দ্রমুখী বলটা হবে এই দিক বরাবর। তাহলে এটা কি উত্তরের দিক না? তাহলে এটা আমাদের উত্তর দিক বরাবর ঘুরবে। এটা কোনো ম্যাথ না, এটা আসলে জাস্ট হচ্ছে আমাদের কি একটা আবেগ। ম্যাথ না, এটা হচ্ছে জাস্ট আমাদের একটা আবেগ। ওকে, তাহলে এটা আমাদের হচ্ছে উত্তর দিকে ঘুরবে। ওকে, এটা আমাদের উত্তর দিকে ঘুরবে। ঠিক আছে, তারপরে চলো যাই, তারপরে যাই কেন্দ্রমুখী বলের। তারপরে যদি আমরা যদি দেখি আমাদের পয়েন্টটা, আমরা যদি দেখি পয়েন্টটা আমাদের কি বলেছে, চলো দেখি। কেন্দ্রমুখী বলের সঠিক রাশিমালা কোনটি? ভাইয়া কেন্দ্রমুখী বল কোনটা বলো তো? কেন্দ্রমুখী বল কোনটা? কেন্দ্রমুখী বল আমাদের হচ্ছে এফসি। কেন্দ্রমুখী বল হচ্ছে আমাদের এফসি বা এফ। তাহলে কেন্দ্রমুখী বল এফসি ইকুয়াল টু আমরা শিখছি এম ভি স্কোয়ার বাই আর। তো সেটা সমান আমরা কি বলতে পারি? এম ওমেগা স্কোয়ার আর, কারণ ভি ইকুয়াল টু ওমেগা আর। ওমেগা আর লিখলে উপরে থাকবে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, উপরের আর স্কোয়ার নিচের আর কাটলে একটা আর থেকে যায়, অর্থাৎ ওমেগা স্কোয়ার এম ওমেগা স্কোয়ার আর। কেন্দ্রমুখী বল কি? কেন্দ্রমুখী বলটা আসলে আমাদের কি ধরনের বল? কেন্দ্রমুখী বল এটা আমাদের কি ধরনের বল? কেন্দ্রমুখী বল হলো আমাদের একটা সবল বল, এটা একটা সবল বল। কেন্দ্রমুখী বলটা আমাদের একটা কি বল? সবল বল। ঠিক আছে, এটা ভিকারুননিসা নুন স্কুলে আসছে। কেন্দ্রমুখী বল এটা আমাদের একটা সবল বল। ওকে, আচ্ছা তারপর আমরা যদি দেখি আমাদের পরেরটাতে যদি যাই, তারপর আমাদের বলেছে একটি বালতিতে কিছু পরিমাণ পানি নিয়ে আর ব্যাসার্ধের বৃত্তপথে উলম্ব তলে ঘোরানো হচ্ছে। ঘূর্ণনের কৌণিক গতি কত হলে বালতির পানি বাইরে বের হবে না? বালতির পানি বাইরে কখন বের হবে না বলো তো? বালতির পানি বাইরে বের না হওয়ার শর্ত কি? আমাকে বলেছে বালতির পানি বাইরে বের হবে না। তাহলে বালতির পানি বাইরে বের না হওয়ার শর্ত কি? একটি বালতিতে কিছু পরিমাণ পানি না, একটি বালতিতে কিছু পরিমাণ পানি। তাহলে বালতির পানি বের না হওয়ার শর্ত হচ্ছে কেন্দ্রমুখী বল এবং বস্তুর ওজন যদি সমান হয় তাহলে বালতির পানি বাইরে বের হবে না। তাহলে একটু কনসেপ্টটি একটু লিখে রাখো, বালতির পানি কখন বাইরে বের হবে না? যদি আমাদের কেন্দ্রমুখী বল বালতির পানি বাইরে আসবে না বা বাইরে বের হবে না, যদি আমাদের কেন্দ্রমুখী বল এফসি
আর ওজন mg সমান হয়, ঠিক আছে? যদি এই দুইটা সমান হয় তাহলে হচ্ছে আমাদের পানিটা কি হবে না, বাইরে আসবে না। ওকে, তাহলে এই দুইটা যদি সমান হয় এফ ইকুয়াল টু কি mv স্কোয়ার বাই আর, আর এটা কি mg। তাহলে আমাদের কৌণিক গতি কত হলে, তাই না? কৌণিক গতি, তাহলে কৌণিক গতি মানে কি, কৌণিক বেগ, তার মানে এটা ভি স্কোয়ার রাখা যাবে না, ওমেগা বানাতে হবে, তার মানে এম ওমেগা স্কোয়ার আর সমান mg। যদি রৈখিক গতি বলতো ভি বের করতাম, কৌণিক গতি বলছে ওমেগা বের করবো, তাহলে এটা সমান আমাদের কত আসবে, mm কাটা mm যদি কেটে দাও ওমেগা স্কোয়ার আর ইকুয়াল টু জি, তাহলে আমাদের ওমেগা কত আসবে, ওমেগা ইকুয়াল টু জি বাই আর এবং রুট ওভার জি বাই আর। তাহলে বালতির পানি কখন বের হবে না, যদি কৌণিক গতি রুট ওভার জি বাই আর এর সমান হয়। কৌণিক গতি রুট ওভার জি বাই আর হলে তখন আমরা বলবো যে বালতির পানি আমাদের কি হবে না, বের হবে না, বালতির পানিটা তখন বাইরে বের হবে না, ঠিক আছে? তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, আমাদের কি হবে না, বের হবে না, বালতির পানিটা তখন বাইরে বের হবে না, ঠিক আছে? তো আশা করি সাউন্ডটা কি অনেক বেশি আসতেছে, সাউন্ডটা কি অনেক বেশি আসতেছে? হ্যাঁ, সাউন্ডটা যদি অনেক বেশি আসে, একটা মিনিট ভাইয়া সাউন্ডটা একটু কন্ট্রোল করার ব্যবস্থা করি, আমার মনে হচ্ছে সাউন্ডটা অনেক ঝামেলা করতেছে, এক মিনিট। সাউন্ডটা যাতে ঝামেলা না করে সেই ব্যবস্থা করতেছি। আচ্ছা, সাউন্ড আশা করি এখন আর ঝামেলা করবে না, ঠিক আছে? তারপরে দেখি প্যারাশুটকে শূন্যে ভাষাতে কার্যকরী বলের যোগান দেয় কে? ভাইয়া বলছিলাম সবসময় কার্যকরী বল, কার্যকরী ত্বরণ সবসময় কে যোগান দিবে, mg সাইন থিটা, ঠিক আছে? কার্যকরী বল কার্যকরী ত্বরণ এটার যোগান সবসময় কে দিবে, mg সাইন থিটা। আর mg কস থিটা কি করবে, বস্তুর ওজনকে বহন করবে। m ভরের একটি বস্তুকে l দৈর্ঘ্যের সুতার এক প্রান্তে বেঁধে ওমেগা কৌণিক বেগে বৃত্তপথে ঘোরানো হলে সুতার টান কত হবে? আচ্ছা, l দৈর্ঘ্যের সুতা বেঁধে নাকি, তাহলে সুতার টান কি বলতো, সুতার টান t ইকুয়াল টু আমরা জানি m ভি স্কোয়ার বাই আর। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, ওমেগা দিয়ে হিসাব করলে m ওমেগা স্কোয়ার আর। বাট ভাইয়া এখানে আর এর জায়গায় কি বলছে, l বলছে, তাহলে আনসারটা কত আসবে, m ওমেগা স্কোয়ার l। তাহলে আমাদের আনসার আসবে m ওমেগা স্কোয়ার l, ঠিক আছে? m ওমেগা স্কোয়ার l, আমাদের সুতার টান আসবে m ওমেগা স্কোয়ার l। তো আমাদের এই ক্যানভাসের লাস্ট এমসিকিউতে চলে আসছি। তো দেখো আমরা এই ক্যানভাসটা কিন্তু আমরা আধা ঘন্টায় শেষ করে ফেলতে পারছি, এরপরে দুইটা ক্যানভাস আছে, তাহলে আমরা আশা করছি আমাদের 1.5 ঘন্টায় শেষ হয়ে যাবে। এগুলো সহজ। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত, শূন্য। ভাই কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য কেন, কারণ থিটা মান 90 ডিগ্রি হয়, ঠিক আছে? তারপর m ভরের বস্তুকে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে অনুভূমিক তলে ঘোরানো হচ্ছে, কেন্দ্রমুখী বল F হলে বস্তুর রৈখিক ভরবেগ কত? আচ্ছা, বস্তুর রৈখিক ভরবেগ কত, অনুভূমিক কেন্দ্রমুখী বল যদি F হয় তাহলে বস্তুর রৈখিক ভরবেগ কত? দেখো তো F ইকুয়াল টু কি, F ইকুয়াল টু আমরা জানি mv স্কোয়ার বাই আর, mv স্কোয়ার বাই আর। এখন রৈখিক ভরবেগ মানে কি, mv, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি mv স্কোয়ার সমান এফ আর, তাই না? তাহলে বাদে আমরা লিখতে পারি m v ইন্টু ভি সমান এফ আর, মানে ভি স্কোয়ারকে দুইটা ভি লিখলাম, তাহলে mv ইকুয়াল টু কি এফ আর বাই ভি। তাহলে আনসারটা কি আসবে, এফ আর বাই ভি, রৈখিক ভরবেগ এফ আর ডিভাইডেড বাই ভি, কারণ ফাইনালি আমরা এটাই লিখতে পারছি, তাই না? mv ইকুয়াল টু এফ আর ডিভাইডেড বাই ভি, ঠিক আছে? এটা হচ্ছে রৈখিক ভরবেগ, অ্যাজ সিম্পল। এবং এর সাথে কিন্তু আমাদের এই ক্যানভাসটা শেষ হয়ে গেল, ঠিক আছে? তো এই ক্যানভাসটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু জানো, সবাই তোমরা এই ক্যানভাসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানো। আশা করি এটা সবাই বুঝতে পেরেছি।
আশা করি এটা আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে এটাকে আমি একটু সেভ করে ফেলি। তারপর আমরা 5-এ চলে যাব, মানে আমরা এখন আস্তে আস্তে উচ্চতর দক্ষতামূলকের দিকে চলে যাচ্ছি, বুঝছো? উচ্চতর দক্ষতামূলক এবং তারপরে আমরা দেখব অভিন্ন তথ্যের যেগুলো আছে এই দুইটা, এগুলোর দিকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। আমাদের কিন্তু আস্তে আস্তে প্রায় আমরা এই অধ্যায়টা শেষের দিকে চলে যাচ্ছি। তো এটা কিন্তু অনেক টাফ যে একটা অধ্যায়ের আমি প্রায় 200+ এমসিকিউ এক ক্লাসে শেষ করা, মানে একদিনে শেষ করছি, এটা তোমাদের মাথায় লোড নিয়ে রাখতে হবে। এবং পরবর্তীতে তোমরা যখন ভুলে যাবা জিনিসগুলা, তখন হচ্ছে বারবার জিনিসগুলোকে আবার একটু মেমোরাইজ করার চেষ্টা করবা, ঠিক আছে? একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করবা। ওকে, তো ভাইয়া রীতিমতো একটু ঘামছি, ঘামার কারণ আছে, কারণ হচ্ছে আমি আসলে ফ্যান যদি দেই এই মুহূর্তে, তাহলে সেটা হচ্ছে তোমাদের জন্য সাউন্ডটা অনেক ইস্যু তৈরি করছে, কারণ বেশ রাত হয়ে গেছে এখন, তো যার কারণে আসলে আমি এখন আর ফ্যান দিতে পারছি না। তো লিটারালি ঘেমে যাচ্ছি, বুঝছো? তো ঘেমে যাচ্ছি কারণ হচ্ছে এই মুহূর্তে আমার রুমে কোনো ফ্যান চলছে না, এই কারণে। আচ্ছা, তাহলে আমরা এটা আমাদের শেষ। ওকে, এটা আমাদের শেষ। আমরা এখন চলে যাব আমাদের ক্যানভাস 5-এ। চলো ক্যানভাস 5টাতে কি আছে দেখি। 5-এ চলো দেখি আমাদের কি আমাদের জন্য অপেক্ষা করছে। 5-এ আমাদের জন্য দেখি প্রথম যেটা অপেক্ষা করছে একটা ম্যাথ, তাই না? প্রথমেই 5-এ আমাদের জন্য যে জিনিসটা অপেক্ষা করছে সেটা হচ্ছে একটা ম্যাথ। ম্যাথটা কি? 0.15 কেজি ভরের একটি পাথরখণ্ডকে 0.7 মিটার লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে মিনিটে 90 বার ঘোরালে সুতার টান কত? আচ্ছা, সুতার টান T = mv²/r সমান m ওমেগা স্কোয়ার r সমান m ওমেগা কত? মিনিটে 90 বার, তার মানে ওমেগা মানে হচ্ছে 2πn/t হোল স্কোয়ার ইন্টু r। ওমেগা = 2πn/t। কেন? মিনিটে 90 বার, মিনিটে কতবার বললেই 2πn/t করব। m কত? 0.15 কেজি, 2πn কত? মিনিটে 90 বার, তাহলে t কত? মিনিট 60 সেকেন্ড হোল স্কোয়ার ইন্টু r কত? 0.7 মিটার। তাহলে কত আসে? হিসাব করলে কত আসবে? 0.15 ইন্টু 2π ইন্টু 90 /60 হোল স্কোয়ার ইন্টু 0.7, 9.32 আসবে। আছে 9.33 আছে, 9.326, তারপরে 9.33 নিউটন, এটা আসবে 9.33 নিউটন। তারপরটাতে যাই। এই ক্যানভাসটা আরও দ্রুত শেষ হবে, কারণ এই ক্যানভাসে আমাদের এক একটা স্লাইডে শুধু একটাই ম্যাথ, ঠিক আছে? একটা করে ম্যাথ, এগুলো সব ম্যাথের। একটি লন রোলারকে ঠেলা বা টানার সময় অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করা হয়। আচ্ছা, তাহলে চলো একটা লন রোলার নেই, এটাকে আমরা ধরে টানি। এটাকে আমরা যদি এইভাবে টানি, তাহলে এটা কি করতেছে? এটা আমার অনুভূমিকের সাথে, এই যে অনুভূমিক, এই অনুভূমিকের সাথে এটাকে আমরা কত কোণে টানতেছি? 30 ডিগ্রি কোণে। এবং বল কতটুকু অ্যাপ্লাই করছি? 19.6 নিউটন। তাহলে এটা টানা অপেক্ষাকৃত সহজ। ঠেলা আমরা জানি লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ। আমরা জানি যে কোনো জিনিস ঠেলা থেকে টানা সহজ, এভাবে টেনে আনা সহজ, এভাবে ঠেলা কঠিন, টেনে আনা সহজ। তাহলে টানা সহজ কেন? কারণ এর ওজন কমে। ভাই কতটুকু ওজন কমছে বলো তো? ওজন কতটুকু কমছে? ওজনের কতটুকু কমছে? এর ওজন কমে f sin θ পরিমাণ, f sin θ পরিমাণ। কেন বলো তো? কারণ এই ওজনটা, এই যে ওজনটা যে আমাদের এইখানে আছে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আছে, তাহলে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে যদি আমাদের ওজন যদি থাকে, তাহলে ওজন এখানে আমাদের ওজন কতটুকু কমছে? ওজন কমবে 19.6 sin 30 ডিগ্রি, 19.6 sin 30 ডিগ্রি। এই পরিমাণ ওজন আমাদের কমে যাবে, ঠিক আছে? ওজন এতটুকু কমবে। তাহলে sin 30 মান কত? হাফ। 19.6 ইন্টু হাফ করলে কত আসবে? 9.8। এর ওজন 9.8 নিউটন কমে যায়, এই কারণে এটা টানা সহজ, ঠিক আছে? টানলে এর ওজন 9.8 নিউটন কমে যায়। কেন বলো তো? কারণ এর ওজন তো কাজ করতেছিল আসলে ভাইয়া খাড়া নিচের দিকে, mg পরিমাণ ওজন কাজ করতেছিল, তাই না? বাট এটাকে তুমি যখন এইভাবে টানছো, তখন এর এই দিকটা কি বলো তো? এই দিকটা হচ্ছে আমাদের cos θ, এই দিকটা হচ্ছে আমাদের 19.6 cos θ বা cos 30 ডিগ্রি। আর এর সাথে যে লম্ব দিক সেটা কি? 19.6 sin θ,
19.6 সাইন থিটা। তাহলে এই পরিমাণ ওজন কমে গেছে না? এই যে এই ওজনটার বিপরীত দিকে এটা কাজ করতেছে না? তাহলে ওজন আসলে কতটুকু কমছে? 19.6 সাইন থিটা পরিমাণ কমে গেছে। ঠিক আছে, তার মানে এর ওজন কমেছে আমাদের 9.8 নিউটন। তারপরে আসো, না বুঝলে বলবা। তারপর হচ্ছে আমাদের একটি কণা 40 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 45 বার ঘুরে, কণাটি কেন্দ্রমুখী ত্বরণ কত? আচ্ছা, কেন্দ্রমুখী বল Fc ইকুয়াল টু যদি হয় mv²/r, তাহলে মিনিটে 45 বার ঘুরে, তার মানে m ওমেগা লাগবে, m ওমেগা স্কোয়ার r। তাহলে আমরা জানি Fc ইকুয়াল টু কি? ma, তাহলে mac ইকুয়াল টু m ওমেগা স্কোয়ার r। আমাকে কেন্দ্রমুখী বল বের করতে বলে নাই, কেন্দ্রমুখী ত্বরণ বের করতে বলছে, তাহলে ac ইকুয়াল টু ওমেগা স্কোয়ার r। তাহলে ওমেগা কত? 2 π n/t হোল স্কোয়ার ইন্টু r। মান বসিয়ে দাও। n কত? মিনিটে 45 বার, তাহলে 2 π ইন্টু 45 ডিভাইডেড বাই 60 হোল স্কোয়ার ইন্টু আর কত? 40 সেন্টিমিটার, তার মানে 0.4 মিটার। তো হিসেব করলে আমাদের কত আসে? হিসেব করলে আসবে 2 π ইন্টু 45 ডিভাইডেড বাই 60 হোল স্কোয়ার ইন্টু 0.4। 2 π ইন্টু 45 ডিভাইডেড বাই 60 হোল স্কোয়ার ইন্টু 0.4, 8.88 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কৌণিক ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ 8.88 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি সবাই। তারপরে যাই, একজন সাইকেল আরোহী। ভাই আমরা ব্যাংকিংয়ে চলে আসছি, ব্যাংকিংয়ে চলে আসছি, যেটা আমি তোমাদেরকে যেটা সিকিউতে পড়িয়েছি সবার আগে, এমসিকিউতে কিন্তু সিরিয়ালি পড়াইছি। ঠিক আছে, ব্যাংকিংয়ের ফর্মুলা কী কী ছিল মনে আছে? ব্যাংকিংয়ের ফর্মুলা ছিল, যদি ব্যাংকিং হয়, ব্যাংকিংয়ের জন্য ব্যাংকিংয়ের ফর্মুলা কী কী ছিল? ব্যাংকিং হলে আমাদের ফর্মুলা ছিল সাইন থিটা ইকুয়াল টু h/d, আর কি ছিল? ট্যান থিটা ইকুয়াল টু h/d, আবার ট্যান থিটা ইকুয়াল টু v²/rg। আর যদি নো ব্যাংকিং হয়, নো ব্যাংকিংয়ের জন্য আমাদের ফর্মুলা কি ছিল? ঘর্ষণ বল ইকুয়াল টু কেন্দ্রমুখী বল। নো ব্যাংকিং, এটার জন্য আমাদের ফর্মুলা ছিল Fc ইকুয়াল টু f। Fc মানে কেন্দ্রমুখী বল, স্মল f হচ্ছে ঘর্ষণ বল। তো সেখান থেকে আমরা ফাইনালি কি পেয়েছিলাম? আমরা ফাইনালি পেয়েছিলাম v ইকুয়াল টু μrg √μrg। এটা পেয়েছিলাম আমরা ফর্মুলা। হ্যাঁ, mv²/r ইকুয়াল টু মানে f ইকুয়াল টু ছিল আমাদের μr, হিসেব করে ফাইনালি আমরা মানে ব্যাগ v ইকুয়াল টু μrg √μrg। মিউ কি ছিল? মিউ ছিল রাস্তার ঘর্ষণ সহগ বা ঘর্ষণ গুণাঙ্ক। চলো দেখি কি বলছে। একজন সাইকেল আরোহী 500 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 5 মিটার পার সেকেন্ড বেগে ঘুরতে হলে উলম্ব তলের সাথে কত কোণে আনত থাকবে? থিটা বের করতে বলছে। তাহলে 500 মিটার ব্যাসার্ধ, তার মানে আর দেওয়া আছে ভাইয়া, আর দেওয়া আছে, এবং দেওয়া আছে 5 মিটার বেগে 5 মিটার পার সেকেন্ড, ভি দেওয়া আছে, কত কোণে থিটা বের করতে হবে? তাহলে আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু v²/rg, এখান থেকে থিটা বের করব। তাহলে ফর্মুলাটা খুবই সহজ, তাই না? ট্যান থিটা ইকুয়াল টু v²/rg, ট্যান থিটা ইকুয়াল টু v²/rg। এখান থেকে আমরা যদি থিটা বের করি, থিটা ইকুয়াল টু কত? ট্যান ইনভার্স v²/rg। ভি কত? ভি হচ্ছে 5 স্কোয়ার, আর কত? 500 মিটার, জি কত? 9.8। যদি হিসাব করো কত আসবে? ট্যান ইনভার্স 5²/500 ইন্টু 9.8, ট্যান ইনভার্স 5² ডিভাইডেড বাই 500 ইন্টু 9.8, 0.29 ডিগ্রি। আনসার আসবে 0.29 ডিগ্রি। ঠিক আছে, আনসার আসবে 0.29 ডিগ্রি। ওকে, তারপর যদি আমরা দেখি একটি গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত কি? একটি গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত কি? আচ্ছা, নিরাপদে বাঁক নেওয়ার শর্ত কি ভাইয়া? নিরাপদে বাঁক নেওয়ার শর্ত আমরা একটু আগে পড়ছি না, ভি ইকুয়াল টু √μrg। তো ভি ইকুয়াল টু √μrg মানে কি? ভি ইকুয়াল টু μrg টু দি পাওয়ার হাফ, √, মানে কি? টু দি পাওয়ার হাফ। তার মানে ভি সমান হতে পারবে অথবা ছোট হতে পারবে, বাট বড় হইতে পারবে না। ভি μrg এর
মিউ আর জি টু দি পাওয়ার হাফের সমান বা ছোট হইতে পারবে, তাহলে একটা গাড়ি নিরাপদে বাঁক নিতে পারবে। বাট যদি এর থেকে বড় হয় তাহলে নিরাপদে বাঁক নিতে পারবে না। ওকে, এর থেকে বড় হলে নিরাপদে বাঁক নিতে পারবে না। তারপরে যাই, তারপরটা দেখি তো কি বলেছে। ব্যাংকিং কোণ পরিমাপ করা হয় কোনটির সাপেক্ষে? ব্যাংকিং কোণ পরিমাপ করা হয় আসলে ভাইয়া অনুভূমিক দিকের সাপেক্ষে। হ্যাঁ, অনুভূমিক দিকের সাপেক্ষে আমরা ব্যাংকিং কোণ নির্ণয় করে থাকি। ওকে, ব্যাংকিং কোণ নির্ণয় করা হয় অনুভূমিক দিকের সাপেক্ষে। তারপর আবার একটা ম্যাথ দেখো কি বলেছে। 50 মিটার ব্যাসার্ধ, তার মানে আর দেওয়া আছে 50 মিটার, বেগ ভি দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নতিকোণ কত হবে? আরোহীর নতিকোণ মানে থিটা কত হবে? তাহলে কি ছিল বলো তো? থিটা ইকুয়াল টু tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। tan থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি আর কি। তাহলে tan ইনভার্স ভি স্কোয়ার কত? ভি কত? ভি হচ্ছে 9.8, তার উপর হোল স্কোয়ার। আর আর কত? আর হচ্ছে 50, জি কত? 9.8। তাহলে এটা কত আসে হিসাব করলে? tan ইনভার্স 9.8 হোল স্কোয়ার, tan ইনভার্স 9.8 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 50 ইন্টু 9.8, 11.08, তার মানে 11 ডিগ্রি। আনসারটা আসবে 11.089, তার মানে 11.09 ডিগ্রি। তারপরে যাই, এরপরটাও ম্যাথ দেখলে ভালো লাগে। একটি রাস্তা 40 মিটার ব্যাসার্ধে বাঁক নিচ্ছে, তার মানে আর এর মান 40 মিটার দেওয়া আছে, এবং উচ্চতা ভেতরের কিনারা থেকে বাইরের কিনারের উচ্চতা h 0.8 মিটার। কত বেগে বাঁক নেওয়া সম্ভব? ভি কত? তাহলে ভি এর ফর্মুলা এটা কত বলো তো? কোনটা? h বাই ডি সমান ভি স্কোয়ার বাই আর জি। পড়েছ না? tan থিটা সমান h বাই ডি সমান ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এখানে কত বেগে বাঁক নেওয়া সম্ভব ভি বের করতে হবে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত আসবে? এইচ আর জি ডিভাইডেড বাই ডি। তাহলে ভি সমান কত বলো তো? ভি সমান রুট ওভার হয়ে যাবে। তাহলে সুতরাং ভি সমান রুট ওভার এইচ আর জি ডিভাইডেড বাই ডি। এইচ কত? 0.8 মিটার, আর কত? 40 মিটার ব্যাসার্ধ, জি কত? 9.8, ডি কত? ডি কি দেওয়া আছে? 4 মিটার দেওয়া আছে, ডি দেওয়া আছে একদম চিপার মধ্যে, দেখো ডি দেওয়া আছে, এই যে 4 মিটার। ডি না দেওয়া থাকলে পাবা 4 মিটার চৌড়া, তাহলে ডি কত? 4 মিটার। তাহলে কত আসবে? রুট ওভার 0.8 ইন্টু 40 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 4, 8.85। আনসার আসবে 8.85 মিটার পার সেকেন্ড, 8.85 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এতটুক পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। তারপরে যাই, তারপরে দেখো এরপরও একটা ম্যাথ, সেটা কি বলেছে? 100 মিটার ব্যাসার্ধ, তার মানে আর দেওয়া আছে ভাইয়া 16.67, ভি দেওয়া আছে, কত কোণ? থিটা বের করতে হবে। থিটা ইকুয়াল টু tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। থিটা ইকুয়াল টু tan ইনভার্স কত কোণ? থিটা বের করতে হবে। ঠিক আছে, tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। থিটা ইকুয়াল টু tan ইনভার্স কত কোণ? থিটা বের করতে হবে। ঠিক আছে, tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। থিটা ইকুয়াল টু tan ইনভার্স। আচ্ছা, তাহলে এটা কিভাবে আসবে বলো? এটা আসবে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। তাহলে tan ইনভার্স ভি কত? ভি হচ্ছে 16.67 হোল স্কোয়ার, আর কত? 100 মিটার, জি কত? 9.8। হিসাব করলে কত আসে করো? tan ইনভার্স শিফট 10 16.67 হোল স্কোয়ার
ডিভাইডেড বাই 100 ইন্টু 9.8, 15.83 ডিগ্রি। আনসার আসবে 15.83 ডিগ্রি। তারপরে যাই, একটি সাইকেলের বেগ 20 মিটার পার সেকেন্ড, 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে কি দেওয়া আছে? ভি দেওয়া আছে, ব্যাসার্ধ আর দেওয়া আছে, কত কোণে থিটা বের করতে হবে। তার মানে থিটা ইকুয়াল টু tan থিটা, থিটা ইকুয়াল টু tan ইনভার্স ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। এখানে ভি দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে, মিটারে নিতে হবে, মিটার পার সেকেন্ড। তাহলে tan ইনভার্স কিলোমিটার থেকে মিটারে গেলে 3.6 দিয়ে ভাগ করতে হয়, তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি tan ইন্টু 9.8। ঠিক আছে, আমরা 20 কিলোমিটার পার আওয়ারকে 3.6 দিয়ে ভাগ করে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম। তাহলে শিফট 10 মানে tan ইনভার্স 20/3.6 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 98, 17.48 ঠিক আছে, আমার এখানে 17.48 ডিগ্রি আসছে, অপশনে 17.45 আছে। তারপরে আসো, তারপরে কি বলেছে? একটি 7 কেজি ভরের একটি বস্তু, আচ্ছা সংঘর্ষে চলে আসছি, আমাদের ইয়া শেষ, ঠিক আছে, আমরা সংঘর্ষে চলে আসছি। ওকে, আমরা সংঘর্ষে চলে আসছি। তাহলে দেখো আমরা কিন্তু খুব দ্রুত কিন্তু আমাদের শেষ করে ফেলছি। ওকে, সংঘর্ষে কি বলেছে দেখো, 7 কেজি ভরের একটি বস্তু একটি স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষের পর বস্তু একই দিকে আদিবেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকে, স্থির বস্তুর ভর কত? আচ্ছা, এটা কোন ফর্মুলা দিয়ে করব আমরা? এটা আমরা করব আমাদের ওই যে সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ বের করার একটা সূত্র আছে না, v1 ইকুয়াল টু ওই যে সম্মান দেওয়ার একটা প্রশ্ন আছে না, ওখান থেকে স্থির বস্তুর ভর বের করব। ওকে, স্থির বস্তুর ভর কি? m2। হ্যাঁ, স্থির বস্তুর ভর কি? m2। তাহলে আমরা ফর্মুলাটা এটা, v1 ইকুয়াল টু আমাদের এখানে থাকতো m1 প্লাস m2, তারপর এখানে কি u1 প্লাস আবার এখানে কি m1 প্লাস m2, এখানে হচ্ছে আমাদের u2, এটা হচ্ছে 2m2, ঠিক আছে, আর এখানে কি, এখানে হচ্ছে m1 মাইনাস m2। এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথটা করব। তাহলে এখান থেকে আমরা m2 বের করব। খেয়াল করে দেখো, স্থির বস্তুর ভর m2 বের করতে বলছে, স্থির বস্তুর বেগ কত? 0। তার মানে এই পুরো টার্মটা 0, কারণ কি u2 হচ্ছে এখানে 0। যেহেতু u2 এখানে 0, সেহেতু ভাই আমাদের এখানকার যে পুরো টার্মটা আছে এইটা, এই পুরোটাই কি, এই পুরোটাই হচ্ছে 0, এই পুরোটা সমান 0। তাহলে এই পুরোটা সমান যদি 0 হয়, তাহলে বাকি রইল কি, এই অংশটা। তাহলে এই অংশটা আমাদের কত আসবে? 7 কেজি ভর, m1 এর মান 7 কেজি, m2 বের করতে হবে। v1 কত? v1 হচ্ছে তার সংঘর্ষের পর আদিবেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকে। তাহলে আদিবেগ u1 যদি হয়, তাহলে সংঘর্ষের পর বেগ v1 কত হবে? u1 এর 1/4, তার মানে u1/4। ঠিক আছে, তো একটু লিখে রাখি, এখানে একটু লিখে রাখি যে আমাদের এখানে আমরা ধরে নিচ্ছি u1 সমান হচ্ছে u, তাহলে v1 সমান কত? আদিবেগের 1/4 u/4। ওকে, এটা একটু ধরে নাও, ধরে নিয়ে তো সমস্যা নেই নাকি, এটা একটু ধরে নিই, এটা হচ্ছে u/4, আগে আদিবেগের 1/4 নিয়ে চলে, তাহলে এটা হচ্ছে u/4 ইকুয়াল টু m1 কত? 7 কেজি মাইনাস m2, 7 প্লাস m2 ইন্টু এটা কত? u। তাহলে u কাটো, তাহলে এখানে কত আসছে? 1/4। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, বা আমরা যদি u যদি কেটে দেই, মনে করো আমরা যদি এখান থেকে u এবং u যদি কাটি, এই u এবং এই u যদি কেটে দেই, তাহলে আমাদের কত থাকতেছে? আমাদের থাকতেছে 1/4। তাহলে আমাদের থাকতেছে 1/4 সমান 7 মাইনাস m2, এখানে থাকছে 7 প্লাস m2। এখন আমরা আর গুণ করলে তো আমাদের হয়ে যাচ্ছে। তাহলে দেখো তো, আমরা যদি এদিকে যদি গুণ করি, দেখো তো কত আসে, এদিকে গুণ করলে আসতেছে আমাদের 7 প্লাস m2। তাহলে আমরা লিখবো বা 7 প্লাস m2, এখানে কি জায়গা হবে? এখানে জায়গা হবে। আচ্ছা, একটু এদিক করে লিখে, ইকুয়াল টু এটা কত? 28 মাইনাস 4m2, 28 মাইনাস 4m2। ওকে, তাহলে বা আমাদের সব m2 এক পাশে আসলে এখানে কত আসবে? 5m2। আর এখানে কত আসবে? এখানে আসবে আমাদের, যদি 5m2 যদি হয়, আচ্ছা আমি এই দাগটাকে আমি কেটে দিই, এই দাগটা ঝামেলা করতেছে। তাহলে 5m2 সমান কত আসবে? এটা এদিকে আসলে কত হচ্ছে? বিয়োগ হয়ে যাবে, তার মানে 21। 5m2 সমান কত আসবে? 21।
তাহলে সুতরাং m2 সমান কত, 21কে 5 দিয়ে ভাগ করলে 4.2, আনসার হচ্ছে 4.2 কেজি, 4.2 কেজি। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো এটা কিভাবে করছি আমি। না বুঝলে আরেকবার দেখে নিবা পরবর্তীতে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আসেন, অস্থিতিস্থাপক সংঘর্ষে আমাদের কি হয়? অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয় কি? ভরবেগ, মানে সংঘর্ষ স্থিতিস্থাপক হোক বা অস্থিতিস্থাপক যাই হোক, ভরবেগ সংরক্ষিত থাকে। সমান ভরের দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে ও নিচের কোনটি সত্য? আচ্ছা, প্রথম বস্তুর সমান ভর, তাই না? সমান ভরের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, সমান ভরের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, তাদের ভরটা মানে চেঞ্জ হয়ে যায়, তাদের ভরটা চেঞ্জ হয়ে যায়। কি বললাম? তাদের ভরটা চেঞ্জ হয়ে যায়। সমান ভরের বস্তুর মধ্যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তার মানে কি আমাদের প্রথম বস্তুর ভর আর দ্বিতীয় বস্তুর ভর সমান, তাহলে কি হবে? প্রথম বস্তুর আদিবেগ দ্বিতীয় বস্তুর শেষ বেগের সমান হবে, আর দ্বিতীয় বস্তুর শেষ আদিবেগ প্রথম বস্তুর শেষ বেগের সমান হবে। তার মানে এই ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা এরকম, কন্ডিশনটা হচ্ছে এরকম, এক্ষেত্রে প্রথম বস্তুর আদিবেগ হবে দ্বিতীয় বস্তুর শেষ বেগের সমান, যদি সমান ভরের কনসেপ্ট হয় আর কি। আর দ্বিতীয় বস্তুর আদিবেগ হবে প্রথম বস্তুর শেষ বেগের সমান। এই কনসেপ্টটা একটু মনে রেখো, হ্যাঁ। এটা আমি তোমাদেরকে যে পিডিএফ দিয়েছি গত ক্লাসে সেটার মধ্যে আছে, সংঘর্ষের মধ্যে। তো প্রথম বস্তুর আদিবেগ দ্বিতীয় বস্তুর শেষ বেগের সমান হবে, তাহলে খেয়াল করো তো প্রথম বস্তুর আদিবেগ কত? প্রথম বস্তুর আদিবেগ হচ্ছে u1, আর দ্বিতীয় বস্তুর শেষ বেগ কত? ভাই দ্বিতীয় বস্তুর শেষ বেগ হচ্ছে v2, তাহলে u1 সমান v2 হবে। আছে না? আছে, u1 সমান v2, ঠিক আছে, u1 সমান v2, বাকি একটাও মিলে না, ঠিক আছে। মানে এখানে আমাদের সূত্রটা কি বলছে? আমাদের সূত্রটা বলছে u1 সমান v2 হবে। আমাদের ফর্মুলা আমাদেরকে বলছে প্রথম বস্তুর আদিবেগ দ্বিতীয় বস্তুর শেষ বেগের সমান হবে, আর দ্বিতীয় বস্তুর আদিবেগ u2 প্রথম বস্তুর শেষ বেগের সমান হবে, u2 v1 এর সমান হবে। ওকে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা যদি সমান ভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। তারপরে আসো, তাহলে এটাও সেম ম্যাথ। তো সমান ভরের দুটি বস্তু যথাক্রমে 4 ও 2 মিটার পার সেকেন্ড, তাহলে 4 মিটার পার সেকেন্ডটা কি বলতো? 4 মিটার পার সেকেন্ড হচ্ছে প্রথম বস্তুর আদিবেগ, আর এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর আদিবেগ। তার মানে এটা হচ্ছে আমাদের u1 আর এটা হচ্ছে আমাদের u2, ঠিক আছে। এটা u1, এটা হচ্ছে আমাদের u2, এটা হচ্ছে আমাদের u2। তাহলে আমাদেরকে বলছে আমাদের শেষে কি হবে, আমাদেরকে বের করতে বলছে সংঘর্ষের পর কি হবে। তাই u1 সমান v2 হবে, তার মানে v2 হয়ে যাবে 4 আর v1 হয়ে যাবে 2, তার মানে 2 এবং 4, আনসার হচ্ছে 2 এবং 4, মানে ওটার উল্টা হবে। ওটা হচ্ছে 4 2, 4 আগে 2 পরে, এখানে 2 আগে 4 পরে, ঠিক আছে। ওটা হবে 4 আগে 2 পরে, এখানে হচ্ছে 2 আগে 4 পরে, কারণ u1 সমান v2। কথা কি বোঝা গেছে? u1 সমান v2। ওকে, তাহলে u1 সমান v2। সংঘর্ষ কয় প্রকার? ভাইয়া 2 প্রকার, স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক। তারপরে আসো, তো আমরা আমাদের মানে আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে যত রকমের জ্ঞানমূলক অনুধাবনমূলক এমসিকিউ ছিল সব কিছু শেষ। এখন আমরা আমাদের উচ্চতর দক্ষতামূলক এমসিকিউতে চলে যাচ্ছি। তারপর আমাদের অভিন্ন তথ্য আছে। ওকে, মানে আর খুব বেশি সময় লাগবে না, আশা করছি আর আধা ঘন্টা সময়ের মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, যারা ধৈর্য ধরে আছো শেষ পর্যন্ত থাকো, পুরো অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে। কোনো বস্তুর উপর লব্ধিবল শূন্য হলে বস্তুটা সমবেগে চলবে, সমতরণে চলবে। লব্ধিবল শূন্য মানে কি? ত্বরণ 0 না। লব্ধিবল শূন্য মানে কি বলতো? লব্ধিবল শূন্য F = ma। তাহলে লব্ধিবল শূন্য মানে কি? ma = 0। তার মানে a = তো আসলে 0 হবে। a = যদি 0 হয় সেখান থেকে আমরা আসলে বলি a = কি? v - u/t = 0। তার মানে আমরা সেখান থেকে পাই v = u। তার মানে সমবেগে চলবে। বাট ত্বরণ কত হবে? সমতরণ না, ত্বরণ হবে 0। ত্বরণ হবে 0। এই যে ত্বরণ 0, এই যে ত্বরণ 0 হবে। লব্ধি যদি 0 হয় তাহলে ত্বরণ 0 হয় আর সমবেগে চলে, গতিশক্তি পরিবর্তন হবে না। কেন? কারণ 1/2 mv² এর সূত্র, v যে কথা u একই কথা, তার মানে গতিশক্তি আমাদের পরিবর্তন হবে না, গতিশক্তি পরিবর্তন হবে না। অর্থাৎ সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। তারপরে আসো, টর্কের একক কি? চলো তো দেখি টর্কের একক কি কি দেওয়া আছে এখানে।
টর্কের একক নিউটন মিটার, ঠিক আছে, ডাইন সেন্টিমিটার, ঠিক আছে, ফুট পাউন্ডাল, ঠিক আছে, সবই ঠিক। নিউটন মিটার এটা হচ্ছে এসআই একক, নিউটন মিটার এটা হচ্ছে এসআই একক, ডাইন সেন্টিমিটার সিজিএস একক, ফুট পাউন্ডাল এফপিএস একক। এটা হচ্ছে এসআই একক, এটা হচ্ছে আমাদের সিজিএস একক, এটা হচ্ছে আমাদের এফপিএস একক, ঠিক আছে। টর্কের একক আমাদের এসআই এককে নিউটন মিটার, সিজিএস এককে ডাইন সেন্টিমিটার, আর এফপিএস এককে আমাদের ফুট পাউন্ডাল। তারপরে যাই নিউটনের গতির তৃতীয় সূত্রের উদাহরণ কোনটি? ঘোড়ার গাড়ি টানা, বন্দুকের গুলি ছোড়া, মহাশূন্যে গতিশীল মহাকাশযান, সবগুলোই সঠিক। নিউটনের গতির তৃতীয় সূত্র সবগুলোই সঠিক। এগুলো আসলে নিজেরা বাসায় অ্যানালাইসিস করবা, যত চিন্তা করবা তত বেশি এগুলো পারবে, আমাকে পরীক্ষায় মনে থাকবে। নিউটন মিটার কিসের একক? টর্কের একক, তাই না? আবার কাজের একক, আবার বলের ভ্রামকের একক। তাহলে টর্ক কি? কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের একক। কৌণিক ভরবেগ কি টর্ক? কৌণিক ভরবেগ তো টর্ক না ভাইয়া, কৌণিক ভরবেগ হচ্ছে কি এল। তাহলে পরের দুইটা কাজের এবং বলের ভ্রামকের একক 2 এবং 3, ঠিক আছে। কাজের একক এবং বলের ভ্রামকের একক 2 এবং 3, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের কাজের একক এবং বলের ভ্রামকের একক 2 এবং 3। কৌণিক ভরবেগের একক নিউটন মিটার না। কৌণিক ভরবেগের একক কি? কৌণিক ভরবেগ হচ্ছে আমাদের L = I ওমেগা। তাহলে L = I ওমেগা মানে কি? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তারপরে আসি, তারপর দেখো কোন বস্তুর উপর বাহ্যিক টর্কের লব্ধি শূন্য হলে, মানে বাহ্যিক বল শূন্য আর কি, স্থির বস্তু স্থির থাকে, ঘূর্ণায়মান বস্তু থেমে যাবে না, থামবে না। ঘূর্ণায়মান বস্তু কি করবে? সমকৌণিক বেগে চলতে থাকবে, চলতে থাকবে। ঘূর্ণায়মান বস্তু সমকৌণিক বেগে ঘুরতে থাকবে। এই যে, তার মানে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। সঠিক উত্তর 1 এবং 3। থামার সুযোগ নাই, কারণ কৌণিক মানে লব্ধি শূন্য মানে কি? আলফা শূন্য মানে কৌণিক ত্বরণ শূন্য। কৌণিক ত্বরণ শূন্য মানে কিন্তু বেগ শূন্য না। কৌণিক ত্বরণ শূন্য মানে কি? ত্বরণ শূন্য মানে কি? আদি বেগ আর শেষ বেগ সেম, মানে সমকৌণিক বেগে। রৈখিক বেগের ক্ষেত্রে সমবেগে চলতে থাকবে, কৌণিক বেগের ক্ষেত্রে সমকৌণিক বেগে চলতে থাকবে, ঠিক আছে। তো এটা তোমাদের প্যাচ লাগতে পারে, এই জন্য এগুলো ভালো করে পড়বা ভাইয়া, এবং দরকার লাগলে মেইন বই পড়বা। তারপর ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল ও অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে, দেখো প্রযুক্ত বল ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে এটা সূত্র কি? টাউ সমান আর ক্রস এফ। তো আর ক্রস এফ মানে কি? আর এফ সাইন থিটা, আর এফ সাইন থিটা। এটাকে লিখলাম না, ধরো মান বসিয়ে কাজ করছি, এটাকে লিখলাম না। তাহলে এটা ক্যাপ, আচ্ছা ধরো লিখলাম এটা ক্যাপ। তাহলে অ্যাকচুয়ালি আমাদের জিনিসটা আসলে তাহলে কি আসতেছে বলো তো? টাউ সমান কি আসতেছে? আর এফ সাইন থিটা, কারণ মান নিলে আর এটা ক্যাপ থাকে না। এখন বলছে থিটার মান যদি 180 ডিগ্রি হয়, ভাই সাইন 180 ডিগ্রির মান কত? -1। তাহলে ঘূর্ণন বল সর্বোচ্চ হবে না, ঘূর্ণন বল সর্বনিম্ন হবে। থিটা যদি 0 হয় তাহলে ঘূর্ণন বল সর্বনিম্ন হবে। থিটা = 0 ডিগ্রি। আচ্ছা, থিটা = 180 ডিগ্রি যদি হয়, থিটা = 180 ডিগ্রি যদি হয়, তাহলে ঘূর্ণন বল সর্বনিম্ন সর্বোচ্চ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ থিটা = 180 মানে কি? সাইন 180 মান হচ্ছে 0, সাইন 180 মান হচ্ছে 0, সাইন 180 মান হচ্ছে আমাদের 0, ঠিক আছে। তারপর থিটার মান 0 হলে ঘূর্ণন বল সর্বনিম্ন হবে, হ্যাঁ, কারণ 0 হচ্ছে সর্বনিম্ন। আর থিটা মান 90 ডিগ্রি হলে সাইন 90 মান কত? 1, তার মানে এটা সর্বোচ্চ মান। তাহলে থিটার মান 90 হলে সর্বোচ্চ হবে, ঠিক আছে, কারণ সাইন 90 মান হচ্ছে 1 হচ্ছে সর্বোচ্চ মান, ঠিক আছে। তাহলে আমাদের থিটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে সাইন 180 মান হচ্ছে 0, তার মানে ঘূর্ণন বলটা সর্বনিম্ন হবে, সর্বোচ্চ হওয়ার কোনো সুযোগ নাই, ওকে। তারপরে যাই, এই ক্যানভাসের লাস্ট এমসিকিউতে চলে আসছি। তারপর আমাদের একটা ক্যানভাস বাকি আছে, এবং ওই ক্যানভাসটা খুবই সহজ, ওই ক্যানভাসটা খুবই সহজ, ঠিক আছে, কারণ আমি নিজে বানাইছি তো, আমি তো জানি সহজ। বলের ভ্রামকের সমীকরণ কি? ভাইয়া বলের ভ্রামক কি? টর্ক। তো টর্ক মানে কি? আর ক্রস এফ আই আলফা dl/dt, ঠিক আছে। কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে টর্ক বলে। লাস্টেটা হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, বোঝা গেছে? কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে টর্ক বলে। সঠিক উত্তর 1, 2, 3। তো এর সাথে আমাদের 5 নাম্বার ক্যানভাস শেষ হয়ে গেল। তো সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু কমেন্টে জানাও। এই ফাঁকে আমি হচ্ছে একটু জিনিসটাকে সেভ করে ফেলি, আমাকে একটু জানাও তো এতটুকু পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার কিনা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। আরেকটা আছে, আরেকটা বাকি, আর 17টা না 18টা এমসিকিউ জানার বাকি আছে, তাহলে হচ্ছে আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে।
আমরা দেখো একটু কষ্ট করেছি, ভাইও একটু কষ্ট করেছি, তোমরা একটু কষ্ট করেছ। একটু কষ্ট করার কারণে কি হয়ে গেল, যারা আজকে কষ্ট করলো না তাদের থেকে কিন্তু তোমরা এগিয়ে গেলে। এবং এইভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে 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 দেখবা একটা সময় তোমরা ভালো কিছু করে ফেলতে পারবা। ঠিক আছে, যেমন আমি দেখতে পাচ্ছি সোমায়া এখনও ক্লাস করছো। হ্যাঁ ঠিক আছে, জি ভাইয়া ক্লিয়ার, ওকে। তাহলে এই যে এগিয়ে যাওয়া, এই এগিয়ে যাওয়ার ব্যাপারটা আসলে এভাবে শেষ হয়ে যাবে। তুমি পারো এই অধ্যায়, তাহলে তোমার এই অধ্যায় করার দরকার নেই, বাট তুমি এই অধ্যায়টা পারো না, তোমার এই অধ্যায়টা শেষ করা উচিত। কেন? কারণ এই অধ্যায় থেকে একটা সিকিউ এবং 3টা এমসিকিউ মিনিমাম আসবেই, অর্থাৎ 13 নাম্বার কমন 75-এর মধ্যে। তো 75-এর মধ্যে 13 নাম্বার কমন করতে গেলে আমাদেরকে কিন্তু বেশ ঘাম ঝরাতে হবে এই অধ্যায়টা থেকে। ঠিক আছে, মানে আমরা একদম কিছুই না করে এই অধ্যায়টা আসলে আমরা যদি বলি যে আমরা কিছুই করবো না কিন্তু এই অধ্যায়টা আমরা পেরে যাব, ব্যাপারটা কিন্তু এরকম না, ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, মানে পড়াশোনায় কোনো শর্টকাট হয় না আসলে, যে আমি আসলে শর্টকাটভাবে আমি আসলে পড়ে ফেলবো। শর্টকাট আমরা জীবনে বহু অ্যাপ্লাই করার চেষ্টা করেছি, হয়নি। যদি হতো তাহলে কি আমরা করতাম না? আমরাও করতাম, তাই না? শর্টকাট কিন্তু অ্যাপ্লাই করে লাভ হয় না, তো পরবর্তীতে দেখা গেছে আসলে লং প্রসেসেই যাওয়া লাগছে। আচ্ছা, তো চলো দেখি আমাদের আজকের লাস্ট ক্যানভাসে চলে আসলাম। দেখি লাস্ট ক্যানভাস আমাদের জন্য কি রেখেছে। ব্যাংকিং কোণ কিসের উপর নির্ভর করে? ভাইয়া বস্তুর বেগের উপর নির্ভর করে, কারণ ব্যাংকিং কোণের মধ্যে ভি আছে। বস্তুর ভরের উপর নির্ভর করে না, ব্যাসার্ধ আর এর উপর নির্ভর করে। সঠিক উত্তর 1 এবং 3। কারণ ব্যাংকিং কোণ কি tan θ = v²/rg, ভি এর উপর নির্ভর করে, আর এর উপর নির্ভর করে। বস্তুর ভর এম এর উপর নির্ভর করে না, কারণ এম এর কোনো ফর্মুলা নাই। ফর্মুলা কি? tan θ = v²/rg। ভাইয়া v²/rg, তার মানে বস্তুর বেগের উপর নির্ভর করে, ভরের উপর আর ব্যাসার্ধের উপর নির্ভর করে। আমাদের বস্তুর ভরের উপর কিন্তু ব্যাংকিং কোণ নির্ভর করে না। তুমি সাইকেল নিয়ে যাচ্ছ নাকি ট্রাক নিয়ে যাচ্ছ, ওটার উপর ব্যাংকিং কোণ নির্ভর করে না। তারপর দেখো, তারপর আমরা যদি দেখি রাস্তার বাঁক ঢাল দিলে কি হয়? রাস্তার বাঁকে ঢাল দিলে আমাদের যানবাহন চলাচল অধিকতর নিরাপদ হয়, কেন্দ্রমুখী বল পাওয়া যায়, আর সাইকেল আরোহী বক্রপথের কেন্দ্রের দিকে একটু হেলে থাকতে পারে। সঠিক উত্তর 1, 2, 3। ঠিক আছে, 3টাই হচ্ছে আমাদের সঠিক। তারপর আমরা যদি দেখি আমাদের কোনো বস্তুর উপর নিট বল 0 হলে, এই যে দেখো বল, খালি বল বল বল, নিট বল 0 হলে স্থির থাকবে কি কি? বেগ স্থির থাকবে, ত্বরণ 0 হয়ে যাবে, গতিশক্তি স্থির থাকবে। সঠিক উত্তর 1 এবং 3। এটা কিন্তু রিপিটেড কোয়েশ্চেন অনেকটাই, তাই না? কারণ হচ্ছে বল যদি 0 হয়, F = যদি 0 হয়, তাহলে ত্বরণ 0 হবে আর U = V হবে। F = 0 হলে ত্বরণ 0 হবে, U = V হবে। তার মানে বেগ স্থির থাকবে আর ত্বরণ 0 হবে। ওকে, আচ্ছা দাঁড়াও। তারপরে আসো, তারপরে দেখি টর্কের একক কি। ভাই এটা কতবার করেছি আজকে, আবার আসছে দেখো। টর্কের একক, টর্কের একক কি? নিউটন মিটার। আর নিউটন মিটার মানে কি? নিউটন মানে কি? নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার, তার মানে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, এটা ঠিক আছে। তারপরে আরেকটা কি? জুল পার সেকেন্ড। আচ্ছা, জুল পার সেকেন্ড হয় না, নিউটন মিটার মানে তো জুল, তার মানে এটা হবে না, এটা শুধুই জুল। যদি জুল হতো তাহলে ঠিক ছিল, বাট জুল পার সেকেন্ড এটা টর্কের একক না, টর্কের একক হচ্ছে জুল। টর্কের একক কিন্তু কাজের সাথে সম্পৃক্ত, কাজের এককও জুল, টর্কের এককও জুল। তারপরে আসো, সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য কি? সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য, এটাতে সুষম বৃত্তাকার গতিতে কি কি থাকে? সুষম বৃত্তাকার গতিতে দাঁড়াও 1 মিনিট। সুষম বৃত্তাকার গতিতে সমকৌণিক বেগ বিদ্যমান, কৌণিক ত্বরণ 0। কারণ যেহেতু সুষম গতি, তার মানে বেগ বৃদ্ধির হার মানে বেগ বৃদ্ধির হার সমান, অর্থাৎ কৌণিক ত্বরণ থাকবে না। এখানে কোনো কেন্দ্রমুখী ত্বরণ থাকে না, এটা ঠিক। কেন্দ্রমুখী ত্বরণ থাকে না, এটা ভুল। কেন্দ্রমুখী ত্বরণ থাকে, বৃত্তাকার গতি মানে কি? কেন্দ্রমুখী ত্বরণ থাকবে, তার মানে সঠিক উত্তর হচ্ছে 1, 2। ঠিক আছে, কেন্দ্রমুখী ত্বরণ অবশ্যই থাকবে, যেহেতু বৃত্তাকার গতি কেন্দ্রমুখী ত্বরণ অবশ্যই থাকবে। তারপরে আসো গুলতি, না? একটি গুলতির পাথর বা গুটির বেগ নির্ভর করে কিসের উপর? দেখো তো, একটি গুলতি কিসের উপর নির্ভর করে? ভাই নির্ভর করে গুলতির প্রসারণের উপর, কতটুকু ছড়িয়েছে, আর গুটির ভরের উপর। গুলতির ভরের উপর নির্ভর করে না, ঠিক আছে? গুলতির মধ্যে যে গুটি থাকে তার ভরের উপর নির্ভর করে, তার ভরের উপর নির্ভর করে। এটা হবে না, ঠিক আছে, এটা হবে না।
তারপরে আসো, তারপর বলেছে কোনটি সঠিক, F ইকুয়াল টু m ওমেগা স্কোয়ার আর, m ওমেগা স্কোয়ার আর যদি হইতো তাহলে সেটা বলতাম আমরা সঠিক, m ওমেগা স্কোয়ার আর হলে সঠিক, বাট m যেটা আছে সেটা সঠিক না। L ইকুয়াল টু অ্যাম্পিয়ার সঠিক, ঠিক আছে। L ইকুয়াল টু অ্যাম্পিয়ার এটা কোত্থেকে আসছে, L ইকুয়াল টু আই ওমেগা, আই ওমেগা সমান আই সমান কত এম আর স্কোয়ার, ওমেগা সমান কত ভি আর, তাহলে সরি ওমেগা সমান কত ভি বাই আর, ওমেগা সমান কত ভি বাই আর, তাহলে আর আর কাটলে কত আসবে এম ভি আর, আর আর কাটলে কত আসবে এম ভি আর। তারপরে আসো, তাহলে সঠিক 1 ও 3। তারপর দেখো তো কোন বস্তুর ভরবেগ, কোন বস্তুর ভরবেগ 40 কেজি পার মিটার, 40 কেজি মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো, বস্তুর ভর 1 কেজি হলে বেগ 40 মিটার পার সেকেন্ড, বস্তুর ভর 40 কেজি হলে বেগ 1 মিটার পার সেকেন্ড, বস্তুর ভর 6.3 কেজি হলে বেগ 6.36 মিটার পার সেকেন্ড, সবগুলোর গুণফলই 40 হয় আর কি। তার মানে সঠিক উত্তর 1 2 3। ভরবেগ মানে কি, ভর এবং বেগের গুণফল, এখানে ভর এবং বেগ তিনটাই যদি গুণ করো তাহলে সবগুলোর জন্যই কত আসবে, সেম আনসার আসবে, 40 আসবে। তারপরে আসো, দেখো আর 5 মিনিট লাগবে, আর বেশি লাগবে না, আমাদের কিন্তু শেষ। বলের ভ্রামকের সমীকরণ কি, এটা সঠিক, এটা সঠিক, এটাও সঠিক, একটু আগে দেখছি। বলের ভ্রামক আর ক্রস এফ আই আলফা, এটা কি কৌণিক ভরবেগের পরিবর্তনের হার ডিএল বাই ডিটি। তারপরে আসো বলের ঘাত কি, বলের ঘাত, বলের ঘাত হচ্ছে বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে, ভরবেগের আর বলের ঘাত মানে কি, ভরবেগের পরিবর্তনকে বলের ঘাত বলে। ভাই ভরবেগের পরিবর্তনের হার এটাকে বলের ঘাত বলে না, এটাকে আমরা বলি ঘাত বল, এটাকে আমরা বলি ঘাত বল, ঘাত বল বলি, ঠিক আছে। এটা আমরা আজকে একদম শুরুতে পড়েছিলাম, এটা এখন হয়তো বা তোমাদের কাছে এখন মনেও নাই, কারণ সেই 4 ঘন্টা আগে এটা আমরা পড়ছি, ঠিক আছে। তারপরে আসো, তারপরে দেখো এখন আসো অভিন্ন তথ্য থেকে কিছু পড়ি। হ্যাঁ, অভিন্ন তথ্য মানে আমাদের উদ্দীপক দেওয়া থাকবে, একটি চাকা জড়তার ভ্রামক আই দেওয়া আছে, চাকাটি মিনিটে 30 বার ঘুরছে। তাহলে কি কি দেওয়া আছে দেখো তো, জড়তা ভ্রামক আই দেওয়া আছে, চাকাটি মিনিটে 30 বার ঘুরছে, তার মানে আমাদের ওমেগা দেওয়া আছে, ওমেগা দেওয়া আছে। তাহলে এই জিনিসগুলো যদি দেওয়া থাকে তাহলে আমাকে প্রথম বলছে কৌণিক বেগ কত, সরি হ্যাঁ কৌণিক বেগ কত না, চাকাটির কৌণিক বেগ, তাহলে চাকাটির কৌণিক বেগ ওমেগা কত, ওই যে টাইম দেওয়া আছে মিনিটে 30 বার, তাহলে ওমেগা সমান 2 পাই এন ডিভাইডেড বাই টি, তাহলে 2 পাই এন কত 30 বার, কতক্ষণে মিনিটে, হিসাব করলে কত আসবে পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে পাই রেডিয়ান পার সেকেন্ড তো আসলে হয় না, আমাদের এটা কিসে দেওয়া আছে দেখো তো, সব আরপিএম এ দেওয়া আছে। ও আচ্ছা, সব যদি আরপিএম এ দেওয়া থাকে মানে মিনিটে, তাহলে তো 60 দিয়ে ভাগ করতে হবে না, সব যদি মিনিটে দেওয়াই থাকে তাহলে কিন্তু আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে না, সব যদি মিনিটে দেওয়া থাকে 60 দিয়ে কিন্তু ভাগ করতে হবে না, ঠিক আছে। কারণ মিনিটে দেওয়া আছে, তার মানে কি টি এর মান হচ্ছে 1 মিনিট, মিনিট, তাহলে কত আসবে 60 আরপিএম। যদি রেডিয়ান পার সেকেন্ড বলতো তাহলে 60 দিয়ে ভাগ করতাম, আনসার হচ্ছে 60 আরপিএম। আশা করি বুঝতে পেরেছি এটা সবাই। চাকাটির কৌণিক ভরবেগ কত, চাকাটির কৌণিক ভরবেগ, চাকাটির কৌণিক ভরবেগ কত, তাহলে কৌণিক ভরবেগ মানে কি এল, এল ইকুয়াল টু কি আই ওমেগা। হ্যাঁ আই কত 2, ওমেগা কত, ওমেগা হচ্ছে এই যে 60 আরপিএম, তার মানে কত আসবে চাকাটির কৌণিক ভরবেগ কত, নাকি চাকার জড়তার ভ্রামক আই আর হচ্ছে মিনিটে 30 বার ঘুরছে ওমেগা, কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আই ওমেগা। আচ্ছা কৌণিক ভরবেগের মধ্যে এগুলো আমি কি অপশন লিখলাম, দাঁড়াও তো একটা মিনিট আমি একটু দেখে নিই তো আসলে আমি কি ভুল লিখলাম নাকি, মানে কৌণিক ভরবেগের মধ্যে এগুলো কি অপশন দিলাম। আচ্ছা কৌণিক ভরবেগের জন্য একটু ঝামেলা আছে, এখান তো আরপিএম দিয়ে করতে পারবে না, কৌণিক ভরবেগ কি করতে হবে রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে করতে হবে, কথা বুঝছো, কৌণিক ভরবেগ কিন্তু রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে করতে হবে। তাহলে দেখো তো কত আসে, আই হচ্ছে 2 কেজি পার মিটার, 2 কেজি মিটার স্কোয়ার, আর ওমেগা কত 2 পাই এন বাই টি, এন কত 30 বার, টি কত 60 সেকেন্ড, তাহলে এটা কাটলে কত আসে 2 পাই, আনসার হবে 2 পাই, 2 পাই হচ্ছে আনসার।
আর কৌণিক ভরবেগ যখন বের করবা তখন কিন্তু এককটাকে রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এককটাকে কিন্তু রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, ওকে? এককটা আসবে আমাদের রেডিয়ান পার সেকেন্ডে। তারপর আমরা যদি যাই পরেরটাতে, আমাদের আর 6 সেট প্রশ্ন আছে খুব সম্ভবত, মানে এরকম 6 দুগুণে 12টা। 2, 6, 4 কেজি ভরের 3টি বস্তুকণা যথাক্রমে এ বি ও সি কোণে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে 5 সেকেন্ডে 20 বার করে ঘুরে। তাহলে 5 সেকেন্ডে যদি 20 বার করে ঘুরে, এখান থেকে আমরা ওমেগা বের করতে পারবো প্রত্যেকটার জন্য। ভরবেগ দেওয়া আছে এবং অক্ষ থেকে কণাগুলোর দূরত্ব দেওয়া আছে 5, 4, 3 সেন্টিমিটার, 5, 4, 3 সেন্টিমিটার, ঠিক আছে? বস্তু কণাগুলোর রৈখিক বেগ কত? আচ্ছা, রৈখিক বেগ কত? কৌণিক বেগ বের করব, তারপর রৈখিক বেগ বের করব। আগে কৌণিক বেগ বের করব, তারপর রৈখিক বেগ বের করব। বস্তু কণাগুলোর এ বস্তু কণার রৈখিক বেগ কত? এ বস্তু কণার রৈখিক বেগ কত? রৈখিক বেগ ভি ইকুয়াল টু কি? ওমেগা আর। রৈখিক বেগ ভি ইকুয়াল টু ওমেগা আর, ওই সূত্র দিয়ে করব, ঠিক আছে? রৈখিক বেগ ভি ইকুয়াল টু ওমেগা আর। তাহলে ভি ইকুয়াল টু যদি ওমেগা আর হয়, ওমেগা কত? 5 সেকেন্ডে 20 বার, তাহলে 2 পাই ইন্টু 20 সেকেন্ডে নিতে হবে, ডিভাইডেড বাই 5। ভাই সবসময় যে 60 দিয়ে ভাগ করবো ব্যাপারটা এরকম না, ওটা মিনিটে ছিল এই জন্য 60, এটা তো 5 সেকেন্ডে বলছে এই জন্য 5 দিয়ে ভাগ করবো। ইন্টু আর কত? 5 সেন্টিমিটার এর জন্য, তার মানে 0.05 মিটার। তো হিসাব করে দেখো তো কত আসে, হিসাব করে দেখো তো। উপরে 2 পাই ইন্টু 20 ইন্টু 0.05 ডিভাইডেড বাই 5, 1.256 আসবে, 1.256 মিটার পার সেকেন্ড। কৌণিক ভরবেগের ক্ষেত্রে কোনটি সঠিক? কার কৌণিক ভরবেগ বেশি আসবে? কৌণিক ভরবেগ কি? L ইকুয়াল টু আই ওমেগা। কৌণিক ভরবেগ L ইকুয়াল টু আই ওমেগা। চলো তো একটু বের করি সবগুলোর জন্য L ইকুয়াল টু আই ওমেগা। তাহলে এর জন্য এল এ ইকুয়াল টু এর আই কত? এম আর স্কোয়ার। এম কত? 2 কেজি। আর কত? 5 সেন্টিমিটার, তার মানে 0.5 স্কোয়ার ইন্টু, তাহলে কি আসলো? এম আর স্কোয়ার ওমেগা না? এ হচ্ছে 2 কেজি, এম হচ্ছে 2 কেজি, এম ইন্টু আর কত? 0.05, 5 সেন্টিমিটার, তাই না? তার মানে 0.05 হোল স্কোয়ার এম আর স্কোয়ার ইন্টু ওমেগা, তাই না? আচ্ছা, এক কাজ করি, যেহেতু আমার পেজ আছে, আমি এটাকে একটু নতুন করে একটু লিখি, হ্যাঁ? আরেকটা পেজ নিয়ে লিখি, তাহলে মনে হয় এটা বেটার হয়, কারণ না হলে এখানে জায়গা হবে না, এটা আমাদের জন্য খুব অড লাগবে দেখতে। তো আমি একটু জায়গা নিয়ে নিই, দেখো একটু পেজ নিয়ে নিই, হ্যাঁ? এখানে করি, তাহলে এর জন্য কত আসবে? এর জন্য এল এ ইকুয়াল টু আই ওমেগা, এম আর স্কোয়ার ওমেগা কত? ওমেগা সবগুলোর জন্য সেম, তাই না? ওমেগা সবগুলোর জন্য সেম। ওমেগা কত আসছে? ওমেগা আসছে 1. আচ্ছা, রৈখিক বেগ আসছে এটা, তাই না? তাহলে ওমেগা সবগুলোর জন্য একটু বের করে রাখি। ওমেগা কত? 5 সেকেন্ডে 20 বার, 5 সেকেন্ডে 20 বার ঘুরে, তাহলে ওমেগা কত আসবে আমাদের? দেখি তো, ওমেগা 2 পাই 20 বার ডিভাইডেড বাই 5 সেকেন্ড, তাহলে কত আসে? 4 5 20, 4 2 8, 8 পাই। ওমেগা হচ্ছে 8 পাই রেডিয়ান পার সেকেন্ড সবার জন্য। তাহলে এটা ওমেগা লিখলাম। এম কত? 2 কেজি। আর কত? 5 সেন্টিমিটার, 0.05 হোল স্কোয়ার। ওমেগা কত? 8 পাই। তাহলে এল এ কত আসবে? 2 ইন্টু 0.05 স্কোয়ার ইন্টু 8 পাই, 0.12566, 0.1257 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে এ বস্তুর জন্য, ঠিক আছে? এখন আসো বি বস্তুর জন্য বের করি। বি বস্তুর জন্য জিনিসটা কি আসবে? বি এর জন্য এল বি সমান আসবে আই ওমেগা সমান এম আর স্কোয়ার ওমেগা। তাহলে বি এর জন্য এম কত? চলো তো দেখি। বি এর জন্য এম হচ্ছে 6 কেজি। ভাইয়া বি এর জন্য এম হচ্ছে 6 কেজি,
আর আর কত 4 সেন্টিমিটার, তাহলে 6 আর 4, ঠিক আছে। আর হচ্ছে এই যে দেখো 4, এই যে 4, তাহলে বি এর জন্য এইভাবে বের করি। বি এর জন্য আমাদের হচ্ছে এম হচ্ছে 6 কেজি, আর হচ্ছে 4 সেন্টিমিটার, 0.04 হোল স্কোয়ার, ওমেগা কত 8 পাই। তাহলে হিসাব করলে কত আসে, 6 ইন্টু 0.04 স্কোয়ার ইন্টু 8 পাই, 0.24 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। আর সি এর জন্য কত, সি এর জন্য এলসি ইকুয়াল টু এম আর স্কোয়ার ওমেগা। সি আর এম কত ভাই, সি আর এম হচ্ছে 4 কেজি, আর সি আর এম 4 কেজি, আর কত 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। তাহলে এটা আসবে 4, এটা আসবে 3 সেন্টিমিটার, 0.03 হোল স্কোয়ার, ওমেগা কত 8 পাই। তাহলে এটা সমান কত আসবে, 4 ইন্টু 0.03 স্কোয়ার ইন্টু 8 পাই, 0.09 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে আমরা হিসাব করলে কি দেখতে পাচ্ছি, সবচেয়ে বড় কে ভাই, এল বি, তারপর এল এ, তারপর এলসি। এটা হচ্ছে আমাদের হিসাব থেকে আমরা পাই। তাহলে চলো এটার সাথে এটা মিলিয়ে ফেলি। এখানে কোনটা আছে, এল বি এল এ এলসি, এল বি এল এ এলসি, গ হচ্ছে সঠিক, এল বি এল এ এলসি, ঠিক আছে, গরুর গ হচ্ছে সঠিক। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছি। এটা একটু বড় সড়ো ম্যাথ ছিল, তাই না? এরকম পরীক্ষা চলে আসতে পারে, কারণ এগুলো তো বোর্ডেরই আসছে, কোনো না কোনো বোর্ডে। দেখো এটা কোন বোর্ডে আসছে একটু দেখি তো। এটা আমাদের আসছে রাজশাহী বোর্ড 2022 এবং দিনাজপুর বোর্ড 2022, 2022-এর দুইটা বোর্ডে আসছে। এটা দেখো, বস্তুটির ত্বরণ কত, 0.1 কেজি, তার মানে এম দেওয়া আছে, 1 নিউটন বল, এফ দেওয়া আছে, 1 সেকেন্ড ক্রিয়া করে, টি দেওয়া আছে। ত্বরণ কত, ত্বরণ হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, তাই না? এফ ইকুয়াল টু এম এ। আচ্ছা, ত্বরণের সূত্র বের করার জন্য আমাদের কি লাগবে, ফর্মুলা কি, এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এ কত, এফ বাই এম। তো এফ কত, এফ হচ্ছে 1 নিউটন, 1 নিউটন, আর এম কত 0.1, তার মানে হিসাব করলে কত আসবে 10। আনসার হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ হচ্ছে 10। প্রযুক্ত বল অপসারিত হলে গতিশীল বস্তুটির পরিণতি কি হবে? বল যদি অপসারণ করে ফেলো তাহলে সে সমবেগে চলবে, বল শূন্য, বাহ্যিক বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে। ঠিক আছে, স্থির বস্তুর উপর 1 নিউটন বল 1 সেকেন্ড ক্রিয়া করে, 1 সেকেন্ড ক্রিয়া করে, গতিশীল বস্তুটির পরিণতি কি হবে? গতিশীল বস্তু সমবেগে চলবে, স্থির বস্তু তো স্থিরই থাকবে। ওকে, তারপরে আসেন একটি রাস্তার বাঁকের ব্যাসার্ধ আর দেওয়া আছে, রাস্তার প্রস্থ ডি দেওয়া আছে, দুই প্রান্তের উচ্চতার পার্থক্য এইচ দেওয়া আছে, ব্যাংকিং কোণ থিটা কত, tan থিটা ইকুয়াল টু এইচ বাই ডি, বা সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই ডি। তাহলে সাইন থিটা দিয়ে যদি করো, আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই ডি, তাহলে থিটা ইকুয়াল টু কত, সাইন ইনভার্স এইচ বাই ডি। এইচ কত 0.25, ডি কত 5। তাহলে এটা হিসেব করো কত আসে, সাইন ইনভার্স 0.25 ডিভাইডেড বাই 5, 2.86 ডিগ্রি। ওকে, 2.86 ডিগ্রি। তারপরে দেখি রাস্তার ব্যাংকিং কিসের উপর নির্ভর করে? ভরের উপর নির্ভর করে না, বাঁকের বক্রতার উপর, মানে আর এর উপর, আর গাড়ির বেগের উপর, 2 এবং 3। ঠিক আছে, 2 এবং 3। তারপরে যাই, এ ও বি দুটি স্থানে যথাক্রমে 25 মিটার ও 36 মিটার ব্যাসার্ধের, তাহলে দুইটা ব্যাসার্ধ দেওয়া আছে, তাই না? দুইটা জায়গায় দুইটা ব্যাসার্ধ দেওয়া আছে। বাঁকের রাস্তার প্রত্যেকটির ব্যাংকিং কোণ দুইটার জন্য থিটা সেম, দুইটা রাস্তার প্রস্থই কি ডি সেম। তাহলে বলছে এ স্থানে বাঁকের রাস্তার ভেতরের পার্শ্ব অপেক্ষা বাইরের পার্শ্ব কত উঁচু, এইচ বের করতে বলছে। তাহলে এইচ ইকুয়াল টু কত, এইচ বের করতে বলছে, তাই না? এইচ, তাহলে এইচ ইকুয়াল টু কত আমরা জানি, এইচ বাই ডি, tan থিটা দেওয়া আছে, tan থিটা ইকুয়াল টু এইচ বাই ডি। আমরা জানি tan থিটা ইকুয়াল টু এইচ বাই ডি, আমাকে বের করতে বলছে এইচ কত, তাহলে বা এইচ ইকুয়াল টু ডি tan থিটা। তাহলে ডি tan থিটা, ডি কত 5, tan থিটা কত 2.5 ডিগ্রি,
5 10 2.5 কত আসবে 5 10 2.5 0.218 0.218 মিটার। বাঁকের রাস্তা দুটিতে কোনো গাড়ির সর্বোচ্চ গতিবেগের অনুপাত কত? আচ্ছা দুইটা গাড়ির জন্য মানে কোন একটা গাড়ির জন্য দুইটা রাস্তার মধ্যে বেগের অনুপাত বের করতে বলছে, তাহলে বেগের অনুপাত কত আসবে চলো তো দেখি। বেগের অনুপাত, তাহলে প্রথম রাস্তার জন্য বেগের অনুপাত বেগ কত আসবে? প্রথম রাস্তার জন্য বেগ tan θ = v² / rg, তাহলে v = √rg tan θ, তাহলে প্রথম রাস্তার জন্য v1 = √rg tan θ, rg tan θ, তাহলে এটা হচ্ছে r1g tan θ লিখতে পারি। তাহলে r1 কত? r1 হচ্ছে 25 মিটার, g কত 9.8, tan θ কত? θ হচ্ছে 2.15 ডিগ্রি, 2.15 ডিগ্রি। আচ্ছা এটি একটু ছোট করে লিখলে ভালো হয়। আর একটু এই পাশে নিয়ে লিখি তাহলে পুরাটাতে জায়গা হবে আর কি, নাহলে হচ্ছে না। দেখো r1 হচ্ছে 25 ইন্টু 9.8 ইন্টু tan 2.5 ডিগ্রি, তো এটা হিসাব করলে কত আসে? √25 ইন্টু 9.8 ইন্টু tan 2.5 3.27 মিটার পার সেকেন্ড। আর r2 এর জন্য কত, মানে আমাদের v2 কত আসবে? v2 হচ্ছে r2g tan θ, তো এখানে r2 কত বসাবা? r2 বসাবা 36 মিটার, তাহলে বসায় বের করে ফেলো কত আসে। √36 ইন্টু 9.8 ইন্টু tan 2.5, এটা আসবে 3.92 মিটার পার সেকেন্ড। তাহলে এদের অনুপাত কত? v2/v1 না, তাহলে v2/v1 সমান কত আসবে? 3.92 আর 3.27 1.2 আসে, 1.2 মানে কি 6/5, 1.2 মানে কি 6/5, তার মানে অনুপাত হবে 5:6। এখন মনে করো অঙ্কটা এইভাবে করতে ভালো লাগতেছে না, হ্যাঁ আমি একটু চেঞ্জ করে করি, অঙ্কটা এইভাবে করে মন ভরলো না, তাহলে চেঞ্জ করে করলে অঙ্কটা কিভাবে আসবে? প্রথম থেকে অনুপাত বের করে ফেলবো, তাহলে মানে এক্স্যাক্টলি আমাদের আনসারটা আমরা যেটা চাচ্ছিলাম সেটা চলে আসবে। দেখো তো, যদি ম্যাথটাকে তোমরা এইভাবে করো, গাড়ির সর্বোচ্চ বেগের অনুপাত v1/v2 সমান কি? উপরে √r1g tan θ, নিচে √r2g tan θ। এখন খেয়াল করো রুট কাটা tan θ g tan θ কাটা, তার মানে r1/r2 থাকতেছে, r1/r2, ঠিক আছে। r1 কত? r1 হচ্ছে 25, r2 হচ্ছে 36, r1 হচ্ছে 25, r2 হচ্ছে 36, তাহলে জিনিসটা আরো সহজ হয়ে গেল আর কি, ঠিক আছে। তাহলে 25 আর 36, তাহলে 25 আর 36 হলে আমাদের অনুপাতটা আসলে কত আসতেছে? v1 সমান r1 যদি 25 হয়, r2 যদি 36 হয়, তাহলে 25:36 এখানে কি আছে? এখানে তো 25:36 নাই, অপশনে 25:36 নেই। আমরা যদি এটা এইভাবে করি, মানে v1²/v2² রেখে যদি করি, মানে আমি যদি রুট যদি না দিই, আচ্ছা দাঁড়াও লাস্ট টাইম, হ্যাঁ আমি রুট দিলাম না, ধরো রুট দিলাম না, এই অঙ্কটা তো ঝামেলা করতেছে কেন? সহজ জিনিস আমি আসলে একটানা করতে চাচ্ছি, এই জন্য আসলে হচ্ছে না। আচ্ছা দাঁড়াও এখন হয়ে যাবে, বুঝছি, দেখো এখন হয়েছে। দেখো বিষয়টা বুঝো, v1²/v2² সমান কত? v1² সমান হচ্ছে r1g tan θ, v2² সমান কত? r2g tan θ, তাহলে g tan θ কাটা, তার মানে r1/r2, r1 কত 25, r2 কত 36, তাহলে এটাকে যদি তুমি যদি রুট করো তাহলে v1/v2 এটা রুট করলে হবে 5/6, তাহলে v1/v2 সমান আসবে 5/6, অর্থাৎ অনুপাত হচ্ছে 5:6। তো আশা করি এখন তোমরা এটা বুঝতে পেরেছো, ওকে। তারপরে যাই,
আর বেশি নাই, দেখো আমাদের হ্যাপি এন্ডিং চলে আসছে। হ্যাঁ, একদম ধারে কাছে চলে আসছি, ধারে কাছে চলে আসছি। দেখো, একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, তার মানে আর 3 সেন্টিমিটার, রৈখিক বেগ কত? আর যদি 3 সেন্টিমিটার হয় তাহলে রৈখিক বেগ কত? আর 3 সেন্টিমিটার, রৈখিক বেগ ভি ইকুয়াল টু ওমেগা আর। সেকেন্ডের কাঁটার জন্য ওমেগা কত? ওমেগা হচ্ছে 2π/t ইন্টু আর। সেকেন্ডের কাঁটার জন্য টি হচ্ছে 60 সেকেন্ড, সেকেন্ডের কাঁটা একবার ঘুরলে 60 সেকেন্ড ঘুরে, পর্যায়কাল হচ্ছে 60 সেকেন্ড। 3 সেন্টিমিটার 0.03 মিটার, তো হিসাব করলে কত আসবে? 2π/60, 2π ডিভাইডেড বাই 60 ইন্টু 0.03, 3.14 আসবে। আনসার হবে 3.14 ইন্টু 10⁻³ এত মিটার পার সেকেন্ড। এই যে ঘ 3.14 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। সেকেন্ডের কাটার পর্যায়কাল 1 মিনিট, ঠিক আছে। কম্পাঙ্ক কত? ভাই কম্পাঙ্ক কত দেখো তো। কম্পাঙ্ক F ইকুয়াল টু 1/t, 1/t, তাহলে 1/t মানে কি 1/60, কারণ সেকেন্ডের কাটার পর্যায়কাল হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 1/60 মানে কি 1/60, 0.017, 0.0166। আচ্ছা, এটাকে আমি যদি ক্যালকুলেশন করি ইঞ্জিনিয়ারিং মোডের যদি নেই তাহলে কত আসে? ইঞ্জিনিয়ারিং মোডে আনলে এটা আসবে 16। কম্পাঙ্ক, কম্পাঙ্ক কি আসছে? কম্পাঙ্ক আমি যেটা বলছি আর ওটা কি সেম আসছে দেখি তো। কম্পাঙ্ক না, কম্পাঙ্ক হবে না, কম্পাঙ্ক আসবে আমাদের 16.67। হ্যাঁ, কম্পাঙ্ক আসবে 16.67 ইন্টু 10⁻³ এত হার্টস, বাট ওদের কিন্তু এত আসে নাই, ওদের আসছে 1.6, তার মানে এটা হবে না, 16.6 হবে। কৌণিক বেগ ওমেগা, কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু 2π/t, তার মানে কি 2π/60, 2π/60 সমান কত আসে? 2π/60 মানে হচ্ছে π/30, 0.1046, ঠিক আছে, এটা ঠিক আছে, 0.1047 আসে এত রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, তাহলে এটা ঠিক আছে। তার মানে সঠিক উত্তর 1 এবং 3, সঠিক উত্তর 1 এবং 3। ওকে, সঠিক উত্তর 1 ও 3। আচ্ছা, তারপরে আসো, একটা বৃত্তাকার চাকতি দেওয়া আছে যার ভর m, xy অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত? xy অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত? xy অক্ষ কি লম্বভাবে, লম্বভাবে অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত? লম্ব অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত হয় দেখো তো। চক্রগতির ব্যাসার্ধ k ইকুয়াল টু কি √I/m। ভরকেন্দ্রের সাপেক্ষে চাকতির I কত? mr²/2, তাহলে mr²/2m, mm কাটা, তার মানে r²/2 অর্থাৎ r/√2, তাহলে এটা হবে r/√2। আর যদি এবি অক্ষের সাপেক্ষে হয় এটা কি সমান্তরাল অক্ষ উপপাদ্য, তাই না? সমান্তরাল অক্ষ উপপাদ্যের সাপেক্ষে জড়তার ভ্রামক কত আসবে? চলো এটা উপরে করি। তাহলে সমান্তরাল অক্ষের উপপাদ্যে আমাদের কি বলছে? I ইকুয়াল টু বা IAB ইকুয়াল টু IG, IG মানে কি এখানে IXY প্লাস MH², ঠিক আছে। তাহলে IXY কত ছিল? IXY কত? mr²/2, mr²/2, m হচ্ছে এখানে বড় হাতের m, তাহলে mr²/2 প্লাস h কত বলো তো? এখান থেকে এই দূরত্বটা না, এই দূরত্বটা, এই যে এই দূরত্বটা, এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে r, তাহলে প্লাস mr²। তো হিসাব করলে কত আসবে? হিসাব করলে কত আসবে দেখো তো, সমান যদি 2 যদি লসাগু করো তাহলে কত আসে? 2 লসাগু করলে আমাদের আসবে mr² প্লাস 2mr², তার মানে 3/2 mr², 3/2 mr²। এটা হচ্ছে আমাদের ফাইনালি আনসার, এটা হচ্ছে আমাদের ফাইনালি আনসার। তো আমাদের আর কি কিছু আছে চলো তো দেখি। আর কিছু নাই, এটা হচ্ছে আমার গতকালকে সে ছবি না, হাসি মাখা ছবি। তো আমাদের আর আসলে কিছু নাই। তো আমাদের কিন্তু এতটুকু পর্যন্তই ছিল আমাদের আজকের ক্লাস। তো এই মুহূর্তে শেষ পর্যন্ত কে ক্লাসে জয়েন, কে এখনো পর্যন্ত ক্লাসটা করছো আমাকে একটু জানাও। কে ক্লাসে আছো শেষ পর্যন্ত আমাকে একটু জানাও।
আমাদের প্রথম ক্লাসটা ছিল প্রায় 2.5 ঘন্টা এবং এখনকার ক্লাসটাও কিন্তু 1.5 ঘন্টা হয়ে গেছে। তার মানে মোট 4 ঘন্টা সময় নিয়ে আমরা কিন্তু আমাদের নিউটনীয় বলবিদ্যার ফুল এমসিকিউ শেষ করে দিলাম। ঠিক আছে, আজকে আমরা দুইটা পার্টে ক্লাস নিয়ে আমাদের কিন্তু ফুল এমসিকিউটা শেষ করে দিলাম। তো লাস্ট পর্যন্ত ক্লাসে কে আছো একটু জানাও কমেন্ট করে। তো অনেক রাত হয়ে গেছে আমি জানি, যার কারণে হচ্ছে ক্লাসে উপস্থিতি নাই বললেই চলে। তারপরেও আমি হচ্ছে ক্লাসটা শেষ করলাম যাতে করে হচ্ছে পরবর্তীতে তোমরা ক্লাসটা দেখে নিতে পারো। এবং আগামীকাল আমি ক্লাস নিচ্ছি না, কারণ আগামীকাল আমি হচ্ছে তোমাদের নতুন যে অধ্যায় হবে পর্যাবৃত্ত গতি সেটা নিয়ে হচ্ছে সেটা স্লাইড তৈরি করা প্লাস অন্যান্য কাজগুলো নিয়ে আগামীকাল ব্যস্ত থাকবো। তো আজকে শেষ পর্যন্ত যারা যারা ক্লাসে ছিল তো সবাইকে অনেক ধন্যবাদ এবং আশা করছি সবাই এই অধ্যায়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই অধ্যায়ের আমাদের আজকে ছিল পার্ট 12। আজকে দুইটা পার্ট আমি যদি হিসাব করি তাহলে পার্ট 12 ছিল এটা। আমরা টোটাল 12টি ক্লাসের মাধ্যমে নিউটনীয় বলবিদ্যা বেসিক প্লাস সিকিউ প্লাস এডমিশনের জন্য আমাদের যে সকল টুকিটাকি এমসিকিউ লাগে বা এডমিশনের জন্য আমাদের যে সকল প্রশ্ন লাগে সেটা প্লাস এমসিকিউ সব কিছু আজকে ক্লাসে কমপ্লিট করে দিলাম। তো আজকে ক্লাসে শেষ পর্যন্ত যারা ছিলে এবং পুরো অধ্যায় জুড়ে যারা সবগুলো ক্লাস করেছো সবার উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছি যে ক্লাসগুলো হচ্ছে খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলবা এবং ক্লাসগুলো করার মাধ্যমে তোমরা হচ্ছে নিউটনীয় বলবিদ্যার এক একজন বস হয়ে যাও, এটাই আসলে প্রত্যাশা করি। তো আজকে তাহলে এতটুকু পর্যন্তই। ইনশাল্লাহ আমরা আমাদের নতুন অধ্যায় নিয়ে শীঘ্রই আবার তোমাদের সামনে আমি হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।